আচ্ছা, এখন মনে হয় ক্লাসটা শুরু করা যায়। অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, আমরা ক্লাসের দিকে যাব। আমার এখানে ওয়াইফাই নেটওয়ার্কটা খুব ভালো কাজ করে না। কাজ করে না বলতে ইদানিং খুব সমস্যা করতেছে আর কি। যার কারণে আমি মোবাইলে নেট কানেকশন করি মাঝে মাঝে। তো আপনাদের যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় বা যে কোনো সমস্যা হয়, সাথে সাথে আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমি কথা বলছি না, কথা না বললে তো বুঝবেন না আসলে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? কথা বোঝা যাচ্ছে। নেটওয়ার্কটা খুবই সমস্যা করতেছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে যাই। আমি নেট কানেকশনটা একটু চেঞ্জ করলাম, মোবাইলের সাথে কানেক্ট করলাম, ওয়াইফাইতে খুব সমস্যা করতেছে। আচ্ছা, আমরা আজকে যে টপিকস গুলো পড়বো অলরেডি আপনারা দেখেছেন, আমাদের রুটিনে দেওয়া আছে। এখানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি বা সংখ্যা, বাস্তব সংখ্যা যেটা, পাশাপাশি আমরা ভগ্নাংশ পড়বো। আর একটা হচ্ছে বর্গমূল এবং বর্গ নির্ণয়। এই তিনটা টপিকস এর উপরে আজকে মূলত আমাদের লেকচার হবে। তো গত ক্লাস যারা করেছেন সেখানে আমি অলরেডি বলেছিলাম যে সংখ্যা, অঙ্ক এই বিষয়গুলো কি। আশা করি আপনাদের মনে আছে। আর যারা নতুন আজকে যোগদান করেছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি। আর যারা গত ক্লাসে ছিলেন তাদের আরেকটু, মানে তারা দ্বিতীয়বার শুনলে একটু মনে থাকবে বিষয়গুলো। আচ্ছা, অঙ্ক বিষয়টা হচ্ছে যে
অঙ্ক সাধারণত 10টা, যেটা দেখেন এখানে খেয়াল করেন, আপনাদের এখানে দেওয়া আছে 10টা অঙ্ক আছে টোটাল গণিতে, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই অঙ্কগুলো দ্বারাই যে কোনো আহ সংখ্যা গঠন করা হয়। প্রত্যেকটা অঙ্ক একটি সংখ্যা, যেমন এক নিজে একটা সংখ্যা, কিন্তু সকল সংখ্যাই কিন্তু অঙ্ক না। মানে বিষয়টা হচ্ছে যে অনেকগুলো অঙ্ক একত্রে হয়ে একটা সংখ্যা গঠন করতে পারে, কিন্তু অঙ্ক নর্মালি ওয়ান ডিজিট যেটা বলা হয়, একটা সিঙ্গেল ডিজিটকে একটা অঙ্ক বলা হয়। যেমন এক একটা অঙ্ক, দুই একটা অঙ্ক, তিন একটা অঙ্ক, এরকম শূন্য একটা অঙ্ক। মোট 10টি অঙ্ক রয়েছে। আর সংখ্যা হচ্ছে, এখানে দেখেন সংজ্ঞা দেওয়া আছে যে সংখ্যা হলো গাণিতিক প্রতীক বা চিহ্ন যা হিসাব নিকাশ বা গণনার কাজে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমরা 55 বলি বা 130 বলি বা যে কোনো সংখ্যা বলতে পারি। এখানে যেমন হচ্ছে 130, এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক দ্বারা একটা সংখ্যা গঠন করা হয়েছে। যেমন হচ্ছে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, দশক স্থানীয় অঙ্ক 3, এবং শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। এই 3টা মিলিয়ে এখানে একটা সংখ্যা হয়েছে 130। আশা করি সংখ্যা এবং অঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে। সংখ্যার মধ্যে কিছু আছে স্বাভাবিক সংখ্যা, কিছু বলা হয় যে পূর্ণ সংখ্যা। আমরা একটু স্বাভাবিক সংখ্যা কি আর পূর্ণ সংখ্যা কি এই বিষয়টা একটু বলে দেই। এখানে যদিও লেখা নাই এই বিষয়টা, আপনাদের একবার বললে আশা করি আপনারা বুঝতে পারবেন। পূর্ণ সংখ্যা হচ্ছে যত সংখ্যা আছে সেটার নেগেটিভ বা পজিটিভ, নেগেটিভ বা পজিটিভ উভয় সংখ্যায়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা প্লাস ঋণাত্মক সংখ্যা এবং শূন্য, সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন আমরা যদি বলি -10, এটা কি স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা? এটা একটা পূর্ণ সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে পরবর্তী যে জোড় পরবর্তী যে ধনাত্মক সংখ্যাগুলো আছে, 1 2 3 4 5, এভাবে যত সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা সবগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে আহ, যে এটা একটা, কেউ কেউ বলছে যে শূন্যকে স্বাভাবিক সংখ্যা ধরা হয় কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে দেয় শূন্যকে ধরা হয় না স্বাভাবিক সংখ্যা। তার মানে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে যে আহ, আমরা যদি খুব সহজে মনে রাখতে চাই তাহলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, আর ঋণাত্মক ধনাত্মক শূন্য সবগুলো সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আশা করি স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখি রোমান সংখ্যাগুলো। আমি গত ক্লাসে এটা সম্পর্কে বলেছিলাম, আজকে যারা নতুন ক্লাস করতেছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি। রোমান গণনা পদ্ধতিতে আমরা প্রায় তো লিখি, যখন এইগুলা সম্পর্কে আমরা অলরেডি অবগত। 1 2 3 4 5 6 7 8 9 10, এই এই পর্যন্ত নর্মালি আমরা সবসময় ব্যবহার করে থাকি। কিন্তু আহ, অন্যান্য যে প্রতীকগুলো আছে, রোমান প্রতীক 50 100 500 1000, এরকম সবগুলোরই মানে সব সংখ্যারই একটা রোমান প্রতীক আছে, আলাদা রোমান প্রতীক যেটাকে বলা হয় রোমান প্রতীকের লেখা। তো সবগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব না। নর্মালি যে বিষয়গুলো সব সময় আমরা উম, পাই, পরীক্ষায় আসে সেগুলো। আচ্ছা, তো ই আছে মেরুর একটু পথ যে বাণিজ্য সাউন্ড করা হয় আসতেছে, সবাই একটু তাহলে মিউট যেখানে করে নাকি রাখেন। আপনার সূর্যের আলো পৌঁছানো 6 মাস আগে সেখানে কি বড় সবাই সময় একটু আগে মিউট দ্বিতীয় করে হলো রাখেন। এখানে গ্যাসেসরা হবে গ্যাসেসরা হওয়ার জন্য সূর্যের আলো সূর্যের আলো লাগে সূর্যের আলো ভালো ঠিক গ্যাসেসরা হবে কিন্তু তার মধ্যে ফুল এবং ফল ধরার জন্য চন্দ্রের আলো লাগে। আচ্ছা, আমি মিউট করে দিয়েছি। সাউন্ড আসলে আমাদের অসুবিধা হয়, আমরা অনেকেই এই সাউন্ডের জন্য কথা বুঝতে পারি না। আচ্ছা, যেটা বলছিলাম যে রোমান প্রতীক, আহ তো অনেকগুলো প্রতীক আছে, নর্মালি যেগুলো পরীক্ষায় আসে আমরা সেইগুলোই পড়বো, সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ রাখবো। যেমন 1 2, এখানে 3 4 5,
থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো আমরা নর্মালি জানি, এগুলো আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু আহ এই যে 50, 100, 500, 1000 এই শব্দগুলো, এই সংখ্যাগুলো খুব একটা আমাদের ব্যবহার করা হয় না, যার কারণে এইগুলা পরীক্ষায় আসলে আমরা অ্যান্সার করতে পারি না। এই চারটা সংখ্যা একটু যদি আমরা মনে রাখি, তাহলে আমার মনে হয় এইটা পরীক্ষায় এর মধ্যে থেকেই কমন আসবে। সেটা হচ্ছে যে 50, যেটা এল দ্বারা রোমান প্রতীক হচ্ছে এল, এল দ্বারা প্রকাশ করা হয়, এবং 100 এই সংখ্যাটাকে প্রকাশ করা হয় সি দ্বারা, এবং 500 সংখ্যাটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা। এছাড়া 1000 কে প্রকাশ করা হয় এম দ্বারা। আমি গত ক্লাসে এটার একটা শর্টকাট বলেছিলাম যে শর্টকাট বলতে, গত ক্লাসে আমি এটা বলেছিলাম যে এটা সহজে কিভাবে মনে রাখা যায়। তার জন্য আমি একটা টেকনিক বলেছিলাম যে এলসিডি মনিটর। এলসিডি মনিটর দিয়ে আমরা যদি এটা মনে রাখি যে এল থেকে, এল তে এল সমান সমান 50, সি সমান সমান 100, ডি সমান সমান 500, এম সমান সমান 1000, এটাকে আমরা শর্টকাটে এলসিডি মনিটর হিসেবে যদি মনে রাখি, তাহলে আমাদের এই সিকোয়েন্স গুলো ঠিক থাকবে যে 50, 100, 500, 1000 কোন প্রতীক দ্বারা কোনটাকে বোঝানো হয়, এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। আচ্ছা, এখানে এই বিষয়গুলোর উপর আমরা কিছু ম্যাথ এখানে রেখেছি, যে হচ্ছে প্র্যাকটিস করার জন্য। আহ আমরা একটু দেখবো যে একটা, যেমন 1 নম্বরে যেটা আছে যে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। তো এইখানে আমরা খেয়াল করি যে এই চারটা অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আর বৃহত্তম সংখ্যা কোনটা। তো বৃহত্তম সংখ্যা যদি বলা হয়, তো বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় থেকে ছোটর দিকে আসবে, বড় থেকে ছোট দিয়ে গঠন করা হবে অঙ্কগুলো। যেমন হচ্ছে বৃহত্তম সংখ্যা তাহলে কি, 3, 2, 1, 0। এখানে যদি 4 থাকতো তাহলে সবার আগে 4 আসতো, 5 থাকলে সবার আগে 5 আসতো, অর্থাৎ বৃহত্তম থেকে ক্ষুদ্রতর দিকে আমরা যাব, তখন হচ্ছে বৃহত্তম সংখ্যা গঠন করা হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কি, সেটা হচ্ছে 0। সবচেয়ে ছোট যে অঙ্কটা আছে এখানে সেটা হচ্ছে 0। তা আমরা জানি 0 যদি কোনো সংখ্যার বামে থাকে তাহলে সেই শূন্যর কোনো ভ্যালু থাকে না, তো ভ্যালুলেস হয়ে যায়। তা আমাদের বলছে এই চারটা অঙ্ক দ্বারা গঠন করা ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই তার ভ্যালু থাকতে হবে। তার মানে এক, আমরা সবার আগে কখনোই এই ধরনের ম্যাথ আসলে কখনোই সবার আগে শূন্য চিন্তা করা যাবে না, প্রথম এক তারপরে শূন্য, বা শূন্যর থেকে যে বড় সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা প্রথম বসাতে হবে, তারপরে শূন্য, তারপরে বাকি সংখ্যাগুলো ক্ষুদ্রতম থেকে বৃহত্তম অঙ্ক দিকে সাজাতে হবে। সাজিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এরপরে 2 নম্বর একই রকম আছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি 5 অঙ্কের যখন ক্ষুদ্রতম সংখ্যা, ওই যে একই কথা যে হচ্ছে শূন্য তো দেওয়া যাবে না, শূন্য প্রথম দিলে সেটার কোনো ভ্যালু থাকে না। তার মানে প্রথম কোনো ক্ষুদ্রতম সংখ্যা আমরা যখন লিখবো, প্রথম 1 দিয়ে শুরু হবে, 1 দিয়ে শুরু হয়ে তারপরে 0000, এটা 5 অঙ্ক যেহেতু আমরা 4টা শূন্য নিব। তাহলে এটা হচ্ছে 10,000, এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা, সেটা হচ্ছে যে সব থেকে বৃহত্তম অঙ্ক দিয়ে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবো। এই বিষয়গুলো আমরা বুঝি আশা করি, যে 4টা 9 নিলে হচ্ছে 9,999। তাহলে এই দুইটার পার্থক্য কত, এই দুইটার পার্থক্য হচ্ছে 1। এই অঙ্কগুলো কিন্তু বিগত এই যে বিসিএস এর প্রিলিতে এসছে, দেখলে মনে হতে পারে যে এত সহজ অঙ্ক স্যার করাচ্ছে, কিন্তু এই অঙ্কগুলো অনেক সময় আমরা ভুল করে ফেলি। এরপরে আমি যে কোশ্চেন গুলো এখানে রেখেছি সবগুলোই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বা বিসিএস প্লাস হচ্ছে শিক্ষক নিবন্ধন বা যে কোনো চাকরির পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নই এখানে বিগত কোশ্চেন দেখে দেখে সাজানো হয়েছে। আচ্ছা, এরপর 3 নম্বরটা আমরা একটু খেয়াল করি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা আমরা পারবো। যদি আহ 4 নম্বরে বলছে যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তবে এর মধ্যে কয়টি পাঁচ পাবে। যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তাহলে এর মধ্যে কয়টি পাঁচ পাবে। আচ্ছা, এটা অ্যান্সার কি হবে, কেউ বলতে পারবা? 20টি হবে, 20টি। কত হবে? স্যার 20টি।
হ্যাঁ, 20টি 20টি হবে। হবে। তা আমরা জানি 5 অঙ্ক বলছে যে যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তবে এর মধ্যে কতটি পাস পাবে। তো মোট পাস পাওয়া যাবে কতটি? 20টি। আমি গত ক্লাসে যারা ছিল তারা অলরেডি আমি বলেছিলাম যে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত এইখানে টোটাল এই অঙ্ক মানে এইখান থেকে একটা অঙ্ক আসে মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন হয় যে 1 থেকে 100 পর্যন্ত শূন্য কয়টি আছে, বা 1 থেকে 100 পর্যন্ত এক কয়টি আছে, বা 1 থেকে 100 পর্যন্ত 8 কয়টি, 5 কয়টি, এরকম আহ প্রায় কোশ্চেন হয়। তো এগুলো আমি গত ক্লাসে বলেছিলাম যে হচ্ছে এগুলো একটু মনে রাখতে হবে এখানে, টেকনিক মনে রাখলেই হবে। আর যদি আমরা এমনিতে গণনা করে তো আমরা বের করতে পারবোই খুব সহজে। তারপরেও একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে এখানে আমাদের আহ, সময়ের একটা ব্যাপার আছে। পরীক্ষার হলে আমরা জানি যে এই ধরনের ম্যাথ গুলো যদি আমার আগে থেকেই জানা থাকে তাহলে আমার সময়টা আর নষ্ট হয় না। আর একটু 30 সেকেন্ড সময় বেশি পাইলেও হয়তো একটা ম্যাথ বেশি কারেক্ট করা বা একটা প্রশ্ন বেশি কারেক্ট করা পসিবল হয়। তো প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, টাইমটা সেভ করা। এই জন্য আমরা এইটা একটু মনে রাখার চেষ্টা করব। 1 থেকে 100 পর্যন্ত মোট শূন্য পাওয়া যায় 11টি। 1 থেকে 100 পর্যন্ত মোট এক পাওয়া যায় 21টি। এবং বাকি যে সংখ্যাগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো পাওয়া যাবে 20টি করে। তার মানে 2 থেকে 9 পর্যন্ত সকল অঙ্কই পাওয়া যাবে 20টি করে। আর ব্যতিক্রম হচ্ছে 1 এবং শূন্য। শূন্য পাওয়া যাবে 11টি, এক পাওয়া যাবে 21টি। এটা একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো, আমাদের সময়ও নষ্ট হবে না। এরপরে বিভাজ্যতা ও জোড় বিজোড় সংখ্যা। আমরা ভাজ্য চিনি, ভাজক চিনি, ভাগফল ভাগশেষ চিনি, তাই না? এখানে হচ্ছে 5 হচ্ছে ভাজক, এখানে ভাজ্য হচ্ছে 23, এবং ভাগফল আমরা পেয়েছি কত, এখানে 8। এরপরে ভাগশেষ কত দেওয়া আছে, 3। তাহলে এই অঙ্কে আমরা ভাজ্য, ভাজক, ভাজক, ভাজ্য, ভাগফল আর ভাগশেষ চিনলাম। এখন এইটা থেকে কি ধরনের কোশ্চেন হয় আমরা একটু দেখি। আচ্ছা, ভাগ প্রক্রিয়ায় এখানে কিছু আছে যে নিঃশেষে বিভাজ্য হলে সেটা কি হবে, ভাজ্য সমান সমান কি হবে, ভাজক গুণ ভাগফল। অর্থাৎ এই ভাজ্যটা যখন যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য মানে কি, মানে হচ্ছে নিচে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। যেটা হচ্ছে যে এখানে যদি 20 থাকতো তাহলে 5, এখানে যদি এখানে একটু ভুল দেওয়া আছে। আর এখানে 4 হবে 8-এর হ্যাঁ জায়গাতে। হ্যাঁ, এখানে ভুল দেওয়া আছে, এখানে 8-এর জায়গায় ওই যে বাংলা ইংরেজি সম্ভবত মিক্সড হয়ে গেছে, যার কারণে এই ভুলটা এখানে চলে এসেছে। যাই হোক, তোমরা একটু ঠিক করে নিবা এই জায়গাটা। সেটা হচ্ছে যে এখানে 4 হবে। তাহলে এখানে যদি 23-এর জায়গায় 20 হতো তাহলে আমরা এখানে পাইতাম কি, শূন্য। নিচে 3 থাকতো না অবশিষ্ট, এখানে শূন্য হয়ে যেত। তখন এটাকে বলা হতো যে এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে। তো নিঃশেষে বিভাজ্য যখন হয় তখন এই ভাজ্যটা সমান সমান কি হয়, এই ভাজক এবং এই ভাগফল গুণ করলে ভাজ্যটা পাওয়া যায়। সেটা এখানে বলছে যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। এগুলো আমরা একটু ভাবলেই বের করতে পারবো, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। এরপরে নিঃশেষে বিভাজ্য যদি না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ভাজক গুণ ভাগফল হবে প্লাস এই ভাগশেষটা যোগ করতে হবে, তাহলে ভাজ্যটা পাওয়া যাবে। এই ধরনের অঙ্ক কিন্তু মাঝে মাঝে প্রশ্ন হয়, এই ধরনের প্রশ্ন আসে, যার কারণে এগুলো রাখা হয়েছে এখানে। তা আমরা দেখি একটু যে কি ধরনের প্রশ্ন হয়। এই যে সিজি এর কার্যালয়ে অডিটর একটা প্রশ্ন হয়েছিল যে ভাজ্য সমাধান কোন সূত্রটি প্রযোজ্য। তাহলে আমরা একটু দেখি এখানে অ্যান্সার কোনটা, ভাজ্য সমাধান কোনটা হবে। আমরা জানি ভাজ্য সমাধান হচ্ছে ভাজক গুণ ভাগফল হবে, মানে ভাগফল বা ভাজক গুণ ভাগফল। এই যে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, এইটা হচ্ছে অ্যান্সার, ক নম্বর। এবার 26তম বিসিএস এসছে 2 নম্বর কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। যে এখানে এসছে কি, 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটি। 72 সংখ্যাটির মোট ভাজক অর্থাৎ যেই সংখ্যাগুলো দ্বারা 72কে নিঃশেষে বিভাজন করা যায়, 72কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, এরকম কয়টা সংখ্যা আছে, যেটা সেই সংখ্যাগুলোকে বলা হয় ভাজক সংখ্যা।
এটা হবে টোটাল, এটার অ্যান্সার কত হবে? 12টি। এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে বের করতে হয়। সূচক গুলোর সাথে এক যোগ করে ওটা গুণ করলে বের হয়ে যায়। যেমন 72কে আমরা যদি হচ্ছে লসাগু করি, তাহলে সেখানে আমরা পাবো যে এই যে তিনটা দুই পাবো, আর হচ্ছে তিন পেয়েছি কয়টা? দুইটা। এই যে তিনটা দুই, এই তিনটার জন্য এর এই সূচক সংখ্যা কত? এই যে এটা কিউব করা হয়েছে, তাই না? সূচকে, সূচক বলতে কি বোঝায়? আমরা যেরকম লিখি 2 এর উপর স্কোয়ার দেই, তারপরে কিউব দেই, হ্যাঁ, ওখানে 4 দিতে পারি, 5 দিতে পারি। এই যে ছোট যে অংশ উপরে যে অংশটা হয়, সেই অংশটাকে বলা হয় সূচক। সেই অংশটাকে বলা হয় সূচক। আমি একটু পেন নিয়ে নেই, তাহলে আমাদের সুবিধা হবে ড্র করে দেখাতে। এই যে এখানে যে 3 আছে, এই তিনটা হচ্ছে সূচক। এখানে যে 2 আছে, এই দুইটা হচ্ছে সূচক। তাহলে এখানে যেহেতু 3 আছে কয়টা? দুইটা, এই জন্য সূচক এসছে 2। আর 2 আছে যেহেতু তিনটা, যার কারণে এর সূচক এসছে 3। তাহলে এই যে সূচক সংখ্যা, আমি বলছিলাম যে এই ভাজক সংখ্যা বের করতে গেলে এটা নিয়ম হচ্ছে, প্রথমে আমরা যতগুলো 2 বা 3 বা অন্য কোনো সংখ্যা যতগুলো পাবো, ততগুলোর সাথে এক যোগ করব। তার মানে এখানে 3 আছে, 3-এর সাথে এক যোগ করব, তাহলে হবে 4। আর এখানে 2 আছে, 2-এর সাথে এক যোগ করব, তাহলে হবে 3। এবং এই 3 এবং এই 4 গুণ করব, তাহলে আমাদের ভাজক সংখ্যা আমরা পেয়ে যাব। তারপরে 3 আর 4 12। 12, এখানে অ্যান্সার হবে 12। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে না পারলে কোশ্চেন করতে হবে, আমি আবার বলবো। আচ্ছা, ভাজক জিনিসগুলো কি? ভাজক হচ্ছে মূলত উৎপাদক, গুণনীয়ক, যাকে বলা হয় গুণনীয়ক, উৎপাদক, এগুলো মূলত হচ্ছে ভাজক সংখ্যা। এগুলো একই বিষয়। যেমন আমি বলছিলাম ভাজক সংখ্যা কিভাবে 12টা, এই যে এখানে কিন্তু আমরা ব্যাখ্যা করে দিয়েছি সবকিছু, যে ভাজক সংখ্যা 12টা। এখানে কোন কোন 12টা, এটা একটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। সেটা একটু দেখি কি ব্যাখ্যা দিলাম। এখানে 72টি টোটাল ভাজক সংখ্যা আমি শর্টকাটে বের করেছি, যে লসাগু করে একই ধরনের যে অঙ্কগুলো থাকবে তার যে সূচক, মানে সূচক হবে, তার সাথে এক যোগ করে ওই সূচকগুলোর গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব শর্টকাটে। আর এমনিতে আমরা দেখি যে 72 সংখ্যাটির ভাজক সংখ্যা মোট 12টি। কি কি? এক, এক দিয়ে 72কে ভাগ করা যায়। আমরা জানি পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যাকেই এক দ্বারা ভাগ করা যায়। তারপরে হচ্ছে 2, যেহেতু 72 জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। এরপরে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। আমরা জানি 3 দিয়ে কোনো সংখ্যা ভাগ করা যায় কিনা, এটা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যে কোনো সংখ্যার যে অঙ্ক আছে, ওই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এটা মাথায় রাখতে হবে, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন 72, এই সংখ্যাটার, 72 সংখ্যাটার এখানে দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 7। এই দুইটা যোগ করলে হয় 9। 9কে তো আমরা জানি 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে অবশ্যই 72কে 3 দ্বারা ভাগ করা যাবে। এরপরে এটাকে 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা, 9 দ্বারা, 12, 18, এইভাবে আমরা টোটাল 72 দ্বারা 72কে ভাগ করা যায় এই পর্যন্ত। টোটাল ভাজক সংখ্যা পেয়েছে এখানে কয়টা? 12টা। তো এই 12টা এইভাবে বের করাটা, এটা আসলে খুব টাফ। পরীক্ষার হলে এত সময় আমাদের থাকে না, যার কারণে আমাদের শর্টকাট নিয়মটা মনে রাখতে হবে। এটা লসাগু করে তার শর্টকাট নিয়মটা মনে রাখতে হবে আমাদের অবশ্যই। এরপরে কি আছে দেখি। নিচের কোন পূর্ণ সংখ্যাটি সর্বাধিক সংখ্যক ভাজক আছে? এটাও শর্টকাটে বের করতে হবে, কোনটা সবচেয়ে বেশি ভাজক আছে। এখানে একটু খেয়াল করলে, খেয়াল করার মতো একটা বিষয়, এইগুলো আমরা অনেক সময় ভুল করে ফেলি। যে ভাজক সংখ্যা আমরা হয়তো অনেক সময় আহ হঠাৎ করে দেখেই অ্যান্সার করে দিতে পারি, যে যেটা বড়, যে সংখ্যাটা বড় হয়তো সেইটার ভাজক সংখ্যা বেশি। কিন্তু ঘটনা কিন্তু সেটা না। এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? 88, ক নম্বর। কিন্তু এর থেকে বাকিগুলো কিন্তু সবই বড়। 91, 95, 99 সব সংখ্যাগুলোই বড়, কিন্তু ভাজক সংখ্যা বেশি হচ্ছে কোনটার? এই
88 ভাজক সংখ্যা বেশি হচ্ছে। এটা আমরা কিভাবে পাবো? ওই একই সিস্টেমে আমরা সূচক বের করে সেটার একটু গুণফল বের করে আমরা দেখব কোনটার ভাজক সংখ্যা বেশি। এখানে প্রত্যেকটা লসাগু করে দেখানো হয়েছে যে এটা যদি লসাগু করে ভাঙা হয় তাহলে এটা হবে কিভাবে, তিনটা 2 আসবে আর একটা 11 আসবে। তাহলে তিনটা 2 এর সূচক হচ্ছে 3, এর সাথে আমরা 1 যোগ করব তাহলে এটা হবে 4। আর 11 পাওয়া যাবে, 11-র উপরে কিছু নাই মানে কি 1 আছে, 1-এর সাথে আর একটা 1 যোগ করব তাহলে এটা হবে 2। তাহলে এই 4 এবং এখানে 2, এই দুইটাকে আমরা গুণ করব। গুণ করলে আমরা যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে এর ভাজক সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 2, 4 দুগুণে 8, এটার টোটাল ভাজক সংখ্যা হবে 8। এই যে এইখানে এটা আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে কিভাবে এই ভাজক সংখ্যাটা আসছে। যে সূচকের সাথে 3 প্লাস 1 এবং এটা কিছু নাই মানে 1 আছে, একের সাথে 1 যোগ, এই দুইটার গুণ করে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে ভাজক সংখ্যা। এগুলো প্র্যাকটিস করলে পরে পারা যাবে। আমরা সবকিছু এখানে ব্যাখ্যা দেওয়া আছে, শীটটা দিয়ে দিব, আশা করি আপনাদের সমস্যা হবে না। এরপরে আমরা একটু সলভ করি 4 নম্বর। নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি ভাজক সংখ্যা বিজোড়? ওই একই ভাবে আমরা বের করব, বের করলে আমরা পেয়ে যাব। এখানে একটা আহ, সহজ সিস্টেম আছে এখানে। আহ, কোনো বলা হচ্ছে যে নিচের কোনটির ভাজক সংখ্যা বিজোড়। তাহলে এখানে সমাধানে আমরা একটু ব্যাখ্যা দিয়েছি দেখেন, যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়। পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়, এইটা যদি মনে থাকে তাহলে এটা খুব শর্টকাটে খুব সহজে বের করা যাবে। যে এটা মনে রাখতে হবে অবশ্যই, যে কোনো পূর্ণবর্গ যে সংখ্যাটাকে, পূর্ণবর্গ সংখ্যা যে সংখ্যা অর্থাৎ যেটাকে রুট ওভার করলে যার বর্গমূল পাওয়া যায়, কোনো ফ্র্যাকশন আসে না, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এই পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা সব সময় বিজোড় হয়। এটা মনে রাখলে আমাদের এইটার কোশ্চেন সলভ করা খুব সহজ হবে। কারণ এটা কিন্তু ওইভাবে লসাগু করে বের করতে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের যদি এই বিজোড় সংখ্যা, যে পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়, এটা যদি আমাদের জানা থাকে তাহলে এটা আমরা খুব সহজে বের করতে পারবো। তো এখানে আমরা এই যে 1024, এটাকে আমরা দেখছি যে 32-কে যদি আমরা বর্গ করি তাহলে 1024 হয়। অর্থাৎ 1024-এর বর্গমূল হচ্ছে 32। তাহলে এটা হবে আমাদের বিজোড় ভাজক সংখ্যা। এরপরে 5 নম্বরে কি আছে, 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় হতে ছোট। আচ্ছা, এইগুলো আমরা মোটামুটি পারবো আশা করি। এগুলো খুব বেশি ইয়া না, যে হচ্ছে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যা কত হবে। তাহলে আমাদের প্রথমে এই সংখ্যাগুলোকে সাজিয়ে দেখতে হবে, এই সংখ্যাগুলো এইভাবে লিখে সাজাতে হবে, সাজিয়ে তারপরে আমাদের অষ্টম সংখ্যাটা বের করতে হবে, যে 4 দ্বারা যেগুলো বিভাজ্য সেইগুলা। এখানে একটা বিষয় আছে, 4 থেকে 84, তার মানে হচ্ছে 4 এবং 84 কিন্তু কাউন্ট হবে। এটা একটু মাথায় রাখতে হবে, 4 থেকে 84 যখন বলা হচ্ছে তখন 4 এবং 84 দুইটা বিষয়ই কিন্তু কাউন্ট করা হবে। আর যদি প্রশ্ন থাকে যে 4 এবং 84-র মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, এরকম প্রশ্ন থাকে যে 4 এবং 84-র মধ্যে, তাহলে 4ও বাদ যাবে, 84-কেও বাদ রেখে আমরা হিসেব করব যে অষ্টম সংখ্যা কোনটা হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু প্রায় একটু ঝামেলা লাগায়, বিশেষ করে 4 থেকে 84, এই জায়গায় অনেক সময় 4, 4 ও 84-র মধ্যে এরকম উল্লেখ করে, মধ্যে উল্লেখ করলে 4 এবং 84 দুইটাই বাদ যাবে, বাদ দিয়ে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এর স্যার অষ্টম একটা সংখ্যাটা প্রশ্ন হচ্ছে, ছিল, হ্যাঁ 5 অবশ্যই। নম্বর প্রশ্নটা কি শর্টকাট ভাবে করা যাবে? কারণ 4 থেকে 84, 4 কেও হ্যাঁ, নিব 84 কেও নিব, মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকেই আমাদের 4 দ্বারা বিভাজ্য করতে হবে, এটা তো অনেক সময় লাগবে। যদি শর্টকাট থাকে তখন হয়তো কম শর্টকাট, সময়ে বের করা যাবে। হ্যাঁ এটা শর্টকাট বলতে এইগুলো কিছু কিছু ম্যাথ আছে শর্টকাট, ওইভাবে করা যায় না। এটা শর্টকাট হচ্ছে এইভাবে, যে হচ্ছে চারের ঘরের নামতাটা, চারের ঘরের নামতাটা ঠিক করতে হবে, যে 84-কে 4 দ্বারা ভাগ করলে কত হয়। প্রথমে তো 4 একে 4, এরপরে হচ্ছে 84-কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, তাহলে 21। তাহলে 84 হচ্ছে 21 নম্বর। এটা শর্টকাট হচ্ছে এইটাই, যে আমি হচ্ছে 84-টাকে আগে বের করে নিলাম যে 84 কত নম্বর। তাহলে 84-কে যেহেতু এটা 4 দ্বারা বিভাজ্য, তাই না, 84-কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 21। তাহলে 21 নম্বর সংখ্যাটা হচ্ছে 84, তার থেকে আমার 7টা কম নিতে হবে।
সাতটা কম হলে 21-এর থেকে 7 বাদ দিলে কত হয়? 14। তাহলে 4 গুণ 14, এটা এইভাবে বের করা যেতে পারে। শর্টকাট এটাই। বুঝতে পেরেছেন? জি স্যার। এই সবগুলো তো এইভাবে লিখে পারা যাবে না, এগুলো মুখে মুখে বের করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর দেখি। ভাজক ভাগফলের 10 গুণ। তাহলে ভাজক 0.5 হলে ভাজ্য কত? এগুলো পারা যাবে, এগুলো কঠিন কিছু না। ভাজক ভাগফলের 10 গুণ, তাহলে ভাজক যদি এত হলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান সমান কি? ভাজক গুণ ভাগফল, তাই না? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, এটা তো আমরা একটু আগে পড়ে আসলাম। তাহলে আমরা যদি ভাজক এটা পাই, আর ভাগফল যদি এর 10 গুণ হয়, এর সাথে 10 গুণ করব, 10 গুণ করলে আমরা এটা পাবো। 10 গুণ করা মানে এটা হবে 5। তাহলে 5 গুণ 10.5, এটা করলে কিন্তু আমরা হচ্ছে সংখ্যাটা পেয়ে যাব। এই যে এখানে কিন্তু মানে এটা কি বের করছে এটা, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। এখানে তো ভাগশেষ কি কি দেওয়া আছে স্যার, এটা গুণ তো এখানে 10 ভাগ গুণ তো এই করছে। জন্য ভাগ করছি। ভাগফল, ভাগফলের 10 গুণ ভাজক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, ওই প্রশ্নটা হচ্ছে যে ভাগফলের 10 গুণ হচ্ছে ভাজক, অর্থাৎ এই ভাজকটা হচ্ছে ভাগফলের 10 গুণ। তাহলে এটা 10 দিয়ে ভাগ করতে হবে ভাগফল বের করতে। তাহলে আমাদের এটা ভাগ করলে পাচ্ছি কত? 0.05। এগুলো আমরা পারবো। এই দুটো গুণ করলে কত হবে? এই গুণের যে সিস্টেম, দশমিকের গুণের সিস্টেম, আমি গত ক্লাসে বলেছিলাম যে হচ্ছে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে, আহ গুণফলে ততগুলো দশমিকের পরে সংখ্যা থাকবে। অর্থাৎ এখানে আছে দশমিকের পরে একটা সংখ্যা 5। এরপরে এরপরে এখানে আছে কত? এরপরে এখানে আছে দশমিকের পরে 0, 5, দুইটা সংখ্যা। তাহলে যখন গুণফল হবে তখন দশমিকের পরে মোট তিনটা সংখ্যা হবে। এখানে একটা, এখানে দুইটা, মোট তিনটা। তাহলে আমরা প্রথমে যে সংখ্যাগুলো অঙ্কগুলো থাকবে সার্থক অঙ্ক, মানে শূন্য বাদে, সেগুলো গুণ করব। যেমন এখানে আছে 5, এখানে 5, 5 × 5 = 25। তাহলে এখানে 25 নিব, এবং 25-এর আগে কয়টা শূন্য হবে দশমিকের পরে, সেটা হিসেব করব এটা দেখে যে এখানে দশমিকের পরে মোট কতটি সংখ্যা আছে। তো এখানে যেহেতু তিনটা আছে, তাহলে 25-এ আমরা দুইটা পাচ্ছি, আর একটা শূন্য নিতে হবে। মোট তিনটা সংখ্যা হবে দশমিকের পরে। এইভাবে আমাদের দশমিকের গুণগুলো করতে হবে। এগুলো আর না করি, আমাদের আরো অনেক বিষয় আছে, ওগুলো আমরা পারবো। আহ এক টপিকসে বেশি করব না, শীটে সবকিছু ব্যাখ্যা দেওয়া আছে, বাকিগুলো আপনারা পারবেন। আমাদের আরো অনেক কিছু বোঝার আছে, বিষয়গুলোতে আমরা যাব। আচ্ছা, 10 নম্বরটা একটু খেয়াল করি। যে এখানে বলা হচ্ছে এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? এক্স এবং ওয়াই যদি উভয় বিজোড় সংখ্যা হয়, তাহলে আপনি এক্স এর একটা মান ধরেন, ওয়াই এর একটা মান ধরেন, ধরে আপনি এগুলোর সাথে ক্যালকুলেশন করেন। তো বলছে উভয়ই বিজোড় সংখ্যা হবে। বিজোড় সংখ্যা হলে কোনটা জোড় সংখ্যা হবে? তাহলে উভয় যদি বিজোড় সংখ্যা হয়, আমি ধরে নিলাম যে এক্স এর মান হচ্ছে 1 এবং ওয়াই এর মান হচ্ছে 3। যেহেতু উভয়ই বিজোড় সংখ্যা, তাহলে এক্স এর জায়গায় 1 এবং ওয়াই এর জায়গায় 3 বসিয়ে আমরা দেখি যে কোনটা জোড় সংখ্যা হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমটা আমরা একটু যাচাই করি, যে এক্স এর জায়গায় 1 বসালাম, ওয়াই এর জায়গায় 2 বসালাম, তাহলে এটা হচ্ছে 3 + 1, 4। বলছে উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? এরা অ্যান্সার করেছে কত? ও স্যার সরি, 1 আর 3 ধরতে হ্যাঁ হবে, না, 1 আর 2 ধরলে ঠিক তো। আছে ঠিক আছে, আমি 2 ধরে ফেলছি, তাই না? আহ এর জন্য না লিখলে এগুলো অনেক সময় বোঝা যায় না। আচ্ছা, এক্স এর এই জায়গায় 1 আর এখানে 3, তাহলে এটা 4 + 1 হচ্ছে 5 হয়ে যাচ্ছে, এটা বিজোড় হয়ে যাচ্ছে। এরপরে খ নম্বর হচ্ছে 1 আর 3 আমরা যদি গুণ করি তাহলে 3 হচ্ছে, তাহলে এটাও কিন্তু বিজোড় হচ্ছে।
এইভাবে আমরা যাচাই করব। ঘ নম্বরে দেখছি এক্স এবং ওয়াই 1 আর 3, এটা যোগ করলে হচ্ছে কত? 4। তার মানে এটা জোড় সংখ্যা। এগুলো এইভাবে আর কি মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, আর অপশন টেস্ট করার চেষ্টা করতে হবে সব সময় পরীক্ষায়। প্রথমত যারা নতুন, কেবল চাকরির প্রিপারেশন খুব বেশি দিন নেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে অবশ্যই ম্যাথ খাতায় করতে হবে, কলম দিয়ে লিখতে হবে, লিখে লিখে করতে হবে। এবং যারা মোটামুটি একবার ম্যাথ লিখে শেষ করা হয়েছে এরকম যারা আছে, তারা অবশ্যই শর্টকাট এবং মুখে মুখে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। যে আমি একটা অঙ্ক দেখলাম, এটা পড়লাম, এটা আমি কোথাও লিখবো না, আমি জাস্ট অপশন দেখবো, অপশন দেখে আমি যাচাই করে মুখে মুখে অ্যান্সার বের করার চেষ্টা করব। এইভাবে প্র্যাকটিস না করলে পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে সময় বাঁচানো যাবে না, তখন খুব কষ্ট লাগবে যে এত সহজ ম্যাথ আমি করে আসতে পারলাম না। আচ্ছা, 11 নম্বরটা আমরা একটু দেখি। যদি এন একটি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না? এই নাটা একটু খেয়াল করতে হবে, কিন্তু পারে না অনেক সময় এটা খেয়াল করা হয় না। যে এন যদি জোড় সংখ্যা হয়, তাহলে ধরে নিয়ে এন সমান সমান 2, ছোট একটা জোড় সংখ্যা ধরবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করা সহজ হবে। তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না, অর্থাৎ বিজোড় হবে কোনটা? তাহলে এটা 2 হলে 2 দুগুণে 4, এটা তো হচ্ছে না। তাহলে এটা যদি 2 2 4 হয়, 4 5 20, এটাও হচ্ছে না। এটা কি হবে? এটাও হবে না, কারণ এখানে হচ্ছে 2 দ্বারা কোনো কিছুকে গুণ করলে ওটা জোড় হয়ে যায়। তো এর সাথে 2 যোগ করা মানে এটা হবে না। তো 7, এখানে যদি 7 দুগুণে 14 +3, এই যে বিজোড় সংখ্যা দ্বারা যোগ করছে, এটা দেখলেই বোঝা যায় কিন্তু। যখন রেগুলার ম্যাথ করা হবে তখন এই অপশন দেখলেই বোঝা যাবে যে এটা হবে, কারণ এই বিজোড় সংখ্যা দিয়ে যোগ করা আর কোনো কিছু কে যদি গুণ করা হয় জোড় সংখ্যা দিয়ে, ওটা অবশ্যই ফলাফল জোড় হয়। এই জন্য এটা হবে বিজোড় সংখ্যা, অর্থাৎ এটা হবে অ্যান্সার, খ নম্বর। একইভাবে জোড় বিজোড়ের ইয়ে আছে এখানে। এখানে এক্স ওয়াই এর জায়গায় পি কিউ দিয়ে দিয়েছে, আর বিজোড় সংখ্যা এভাবে দিয়েছে, এটা আমরা ক্যালকুলেশন করে পারবো। এগুলোতে খুব একটা সমস্যা হবে না, আর ব্যাখ্যা দেওয়া আছে, কারো সমস্যা হলে ব্যাখ্যা পড়লে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আহ 13 নম্বরে কি আছে দেখি, 3টা স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা দ্বারা 2 দ্বারা বিভাজ্য হয়। এই যে এখানে সমাধানটা কিন্তু লেখা আছে, হ্যাঁ, সমাধান লেখা আছে, এগুলো প্র্যাকটিস না থাকলে এটা তো মাথায় আসবে না যে কোন সংখ্যা দ্বারা। যদি আমার কথা হচ্ছে যে এখানে সমাধানটা ধরে নিলাম আমরা কখনো করি না এই ম্যাথ, তাহলে আমরা এই ম্যাথটা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ এখানে খুবই ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, যে কোনটা দ্বারা সর্বদাই সেটা বিভাজ্য হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব যে 1 2 3, এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণে 6। তো 6 কে কোনটা দ্বারা বিভাজ্য হয়? তো 6 কে 2 দ্বারা বিভাজ্য হয়, 6 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাই না? এরপরে আমরা আরেকটা একটু মানে চেক করার জন্য আরেকটা দেখবো, যে 2 3 4, তাহলে হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24, 24 কে কত দ্বারা যাচ্ছে? এরকম করে আমরা যদি একটু করি, তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো যে 2 দ্বারা সবগুলোই যাবে, মানে এই জন্যই 2 দ্বারা যাবে যে সবগুলাই জোড় সংখ্যা হবে, আর সকল জোড় সংখ্যাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয়। 3টা ক্রমিক সংখ্যার গুণফল সব সময় জোড় হবে, আর জোড় হওয়া মানে ওটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু সকল জোড় সংখ্যা তো আর 4 দ্বারা বিভাজ্য হবে না, বা সকল জোড় সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এই জায়গা থেকে সব সময় কোশ্চেন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে, আচ্ছা আমাদের এখানে একটা বক্স ছিল, বক্সটা এখানে শো করে নাই। আহ আশা করি বুঝতে পারবে সবাই। এখানে সর্বমোট সংখ্যা হচ্ছে 25টি, এখানে একটা বক্স করা ছিল, বক্সটা এখানে মনে হয় হচ্ছে হাইড করে দেওয়া হয়েছিল, যার কারণে পিডিএফ এ আসে নাই। আচ্ছা, যদি মনে হয় তাহলে আমি বক্স করে দিতে পারবো, আবার দেওয়ার সময় হয়তো এটা চেঞ্জ করে দেবো, অথবা এটা থাকলেও
আপনারা বুঝতে পারবেন, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বিষয়টা কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা, যেই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। খুব সিম্পল, যে যেই সংখ্যাগুলা ওই সংখ্যা এবং এক এর বাইরে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন আছে 2 3, আমরা এখানে সীমা দিয়েছি যে হচ্ছে কত থেকে কত এর মধ্যে, যেমন 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 4টি। সেটা কি কি? 2 3 5 7। এখানে একটা বিষয় মনে রাখতে হবে সবসময়, যে 2 একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা। একমাত্র জোড় সংখ্যা 2 যেটা মৌলিক সংখ্যা। কারণ বাকি যত জোড় সংখ্যা আছে পৃথিবীতে, সকল জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য হয়। তার মানে আমরা বলছি যে প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যা হচ্ছে সেটা যেটা অন্য কোনো সংখ্যা দ্বারা আর বিভাজ্য হবে না, এক এবং ওই সংখ্যা ব্যতীত। তাহলে সকল জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে সকল জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা, ওটা মৌলিক সংখ্যা কখনোই কোনো জোড় সংখ্যা হবে না। একমাত্র 2 যেটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে পরীক্ষায় কিন্তু প্রায় আসে যে কোন কয়টি জোড় সংখ্যা আছে মৌলিক সংখ্যা, কয়টি জোড় মৌলিক সংখ্যা আছে। তাহলে এটা আমরা খুব সহজে পারবো, একটি, সেটা হচ্ছে 2। কারণ 2-কে 1 এবং 2 ছাড়া আর কিছু দিয়ে বিভাজন করা যায় না। এর মধ্যে তো আর কোনো সংখ্যাও নাই যে ওটাকে বিভাজ্য করবে। তো গত ক্লাসে আমি এটা লিখে বুঝিয়েছিলাম প্রাইম নাম্বারটা কি। যদি কারো হচ্ছে যে গত ক্লাস যারা করেনি তারা ওখানে ভিডিওটা পাবে গ্রুপে, ভিডিওটা একটু দেখে নিবে, আর তাহলে একটা প্রশ্ন সুবিধা ছিল, হবে। হ্যাঁ, অবশ্যই। আমাদের সর্বমোট মৌলিক সংখ্যা কি 25টি? না, সর্বমোট না, 1 থেকে 100 পর্যন্ত সর্বমোট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25টি। ওইটাই বলতেছি, এখানে যেটা দেওয়া ছিল এক হ্যাঁ থেকে হ্যাঁ একশো হ্যাঁ, পর্যন্ত মোট 25টি। মোট কিন্তু 25টি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার 51 থেকে যে 100, এটার মধ্যে দুইটি 51 থেকে 60, মানে সর্বমোট এখানে দুইটি দুইটি করে ভাগ করে দেওয়া হচ্ছে 10টি, কিন্তু এখানে মোট লেখা আছে 11টি। টোটাল যোগ করলে 26টি হচ্ছে, এই জন্য আমি আপনাকে বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক হয়েছে। এটা 10 হবে। এটা 10 হবে, হ্যাঁ হ্যাঁ, টাইপিং হ্যাঁ, মিস্টেক। এটা এটা ঠিক করতে হবে। ধন্যবাদ। এটা আসলে এভাবে একটু খেয়াল করলে আমাদের সবার জন্য সুবিধা হয়। আচ্ছা, সবাই একটু খেয়াল করলে এটা হবে যে এখানে কিন্তু 10 হবে। হ্যাঁ, আমি প্রয়োজনে এটা পরে চেঞ্জ করে দিব। তাহলে এটা আরেকটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে এই পরীক্ষায় প্রায় এখান থেকে কোশ্চেন হয়, তো এটা একটু ব্যাখ্যা করা দরকার আছে। সেটা হচ্ছে আমরা একটু মুখস্থ করে ফেলবো এটা। প্রথমত হচ্ছে যে আমরা এটার সংজ্ঞা তো আমরা বুঝলাম যে হচ্ছে এটা ওই সংখ্যা এবং এক ব্যতীত আর কিছু দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এইরকম সংখ্যাগুলো কোনগুলা, সেইগুলো আমরা একটু মুখে মুখে যাচাই করে দেখবো। 2 3 5 7, এটা তো আর কোনো সংখ্যা দ্বারা বিভাজন করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না। এইভাবে 11 থেকে 20-এর মধ্যে আছে 11 13 17 19। তারপরে 21 থেকে 30-এর মধ্যে আমরা যদি 21-কে দেখি, তাহলে 21-কে আমরা দেখছি 3 দ্বারা বিভাজন করা যাচ্ছে, 3 7 21। তারপরে আছে 23, 23-কে কোনো কিছু দিয়ে বিভাজন করা যায় না। এরপরে আহ এরপরে আছে 25। আমরা জানি 5 অঙ্ক, অর্থাৎ যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 হয়, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 হয়, তাহলে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হয়। এই জন্য যেইগুলা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 আছে সেগুলো কখনোই মৌলিক সংখ্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে যেইগুলা জোড় সংখ্যা সেগুলো কখনো মৌলিক সংখ্যা হবে না। তাহলে জোড় এবং বিজোড়ের মধ্যে যেটা একক স্থানীয় 5, সেইগুলা বাদ দিলে বাকি থাকে যে কোনো ইয়াতে 4টা করে, যে কোনো সেকশনে 4টা করে থাকে, যে হচ্ছে একক স্থানীয় 1 3 7 9। এই 4টার মধ্যে আমরা একটু খেয়াল করে দেখবো যে কোনটা আমাদের প্রাইম নাম্বার হবে, অর্থাৎ মৌলিক সংখ্যা হবে, আর কোনটা মৌলিক সংখ্যা না। তাহলে আমরা 31 থেকে 40-এর মধ্যে যদি আমরা যাচাই করি, তাহলে আমরা দেখবো 31 এটা কোনো কিছু দিয়ে বিভাজন হচ্ছে না। এরপরে 33-কে 3 দ্বারা ভাগ করা যায়, 33 বাদ। এরপরে আমরা যাচাই করবো কোনটা, 37। 37-কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। এরপরে আছে 39, 39-কে হ্যাঁ, 3 এগুলো দ্বারা তো বোঝাই বিভাজন যাচ্ছে, করা যায়। এগুলো আর বলার কিছু ঠিক আছে, এইগুলা হ্যাঁ বোঝা যাচ্ছে, এইগুলা এইভাবেই আর কি হিসাব করতে হবে।
তো এটা একটু মনে রাখতে হবে যে পরীক্ষায় আমরা আসলে হিসাব করে এগুলা বের করতে গেলে অনেক সময় ক্ষেপণ হবে আমাদের, এই জন্য এখানে একটু কৌশল দেওয়া আছে। সেটা হচ্ছে এটা ফোন নাম্বার আকারে আমরা মুখস্থ রাখতে পারি, যে 1 থেকে 10-এর মধ্যে আছে 4টি, 11 থেকে 20-এর মধ্যে 4টি। এইভাবে আমরা এটা মনে রাখবো যে তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল কয়টা আছে, 25টি সংখ্যা। এটা আমরা মনে রাখবো 44, 22, 32, 23, 21 এভাবে মনে রাখতে পারি, বা 442, 232, 232, যার যেভাবে মনে থাকে। এটা ফোন নাম্বারের মতো করে আমরা মনে রাখবো। 4 4 2 2 3 2 2 3 2 1। হ্যাঁ, চার যেভাবে চার দুই যার যে দুই তিন দুই দুই তিন দুই এক। হ্যাঁ, যার যেভাবে মনে থাকে সে সেভাবে মনে রাখার চেষ্টা করবে। এটা তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো, আমরা পরে প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো না কেন মনে রাখা দরকার। এরপরে এই প্রশ্নটা প্রায়ই হয়ে থাকে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগফল কত। এটা কিন্তু পরীক্ষার হলে যোগ করতে গেলে অনেক সময় যাবে, কারণ আগে মৌলিক সংখ্যাগুলো সব বের করতে হবে, তারপরে এটা যোগ করতে হবে। তাছাড়া এটা কোনো শর্টকাট ওয়ে নাই। এই কারণে এটা মুখস্থ করতে হবে। এটা হুবহু যদি আসে এই প্রশ্নটাই, তাহলে আমরা মুখস্থ অ্যান্সার করব যে 1060। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন হয়েছে প্রায়। আমরা 38 বিসিএস এও এটা আসছিল, আমি 38 বিসিএস দিয়েছিলাম, সেটা আসছে। এরপরে এখানে আছে 101 থেকে 200 পর্যন্ত কয়টি আছে, এগুলো আমরা একটু পড়ে ফেলবো। এগুলো একটু কম আসে পরীক্ষায়, তারপরেও আমরা যদি মনে রাখতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, গত ক্লাসে আমি হচ্ছে এটা যে কোনো সংখ্যা সেটা মৌলিক সংখ্যা কিনা এটা কিভাবে বের করা যায় সেটার একটা টেকনিক আমি বলে দিয়েছিলাম গত ক্লাসে। যে এটা যে কোনো সংখ্যা যদি ধরে নিলাম 173, এখানে আমরা জানি যে হচ্ছে 173 কি মৌলিক সংখ্যা, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 173 কি আসলে মৌলিক সংখ্যা কিনা, বা 167 এটা আসলে মৌলিক সংখ্যা কিনা, এটাকে আমরা কিভাবে বুঝবো, কিভাবে বের করব শর্টকাটে। মানে আমাদের তো বের করতে হলে একটা ওয়ে লাগবে। তো এটার ওয়ে আমি গত ক্লাসে বলেছিলাম, ভিডিওতে পাওয়া যাবে, তা আমি এখন আবার একটু বলে দিচ্ছি মুখে মুখে, আশা করি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে 167-এর কাছাকাছি যে বর্গ সংখ্যা আছে আমরা সেই সংখ্যাটা নিব। 167-এর কাছাকাছি যে বর্গ সংখ্যা বড়, তাহলে 167-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 169 মেবি, আমি যদি ভুল না করি। 169 13 দিয়ে মানে 13, যার বর্গমূল 13 গুণ 13 কত হয়? 13 গুণ 13 মনে হয় 169 হয় না? জি, 13 গুণ 13 তেরো 69। 39, 130, হ্যাঁ 169। তাহলে আমরা 13 বর্গ করলে হচ্ছে 169, আমরা 169-এর কাছাকাছি ধরলাম, এটার বর্গমূল হচ্ছে 13। তাহলে আমরা 13 পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে, অর্থাৎ 2 থেকে 13, এর মধ্যে যেই মৌলিক সংখ্যাগুলো আছে শুধুমাত্র ওই মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা 167-কে ভাগ করে দেখব যেটা ভাগ হয় কিনা, নিঃশেষে বিভাজ্য হয় কিনা। যদি 2 থেকে 13 এর মাঝে আহ যেই মৌলিক সংখ্যা আছে ওই মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা এটা ভাগ করে দেখি যে এটা কোনোটা দ্বারাই ভাগ হচ্ছে না, তাহলে এটা অবশ্যই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এটা হচ্ছে সহজে বের করা যায় যে কোনো বড় সংখ্যা। আমরা যদি এরকম 521 বের করতে চাই যে 521 এটা কি প্রাইম নাম্বার কিনা, তাহলে ওর কাছাকাছি যে বর্গ সংখ্যাটা আছে সেটাকে ধরে তার নিচে যে হচ্ছে বর্গমূলের নিচের যে আহ মৌলিক সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো দিয়ে আমরা এটাকে যাচাই করব, করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। যদি মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না, আর যদি বিভাজ্য না হয় তাহলে অবশ্যই এটা মৌলিক সংখ্যা হবে। এখানে আরো কিছু দেওয়া আছে যে মনে রাখা ভালো 1 থেকে 500 পর্যন্ত, এগুলো আমার মনে হয় না প্রয়োজন আছে খুব একটা। এগুলো আমি কখনো দেখিনি কোনো পরীক্ষায় এসে, আর আসবেও না আমার মনে হয় যেটা। তারপরেও লিখে রাখছি, একটু দেখে রাখা ভালো আর কি। কারণ অনেক সময় আটকানোর জন্য এরকম ধরনের কোশ্চেন করে দেয়। যেমন এর আগে আমরা যে কোশ্চেনটা পাইলাম না যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত, এগুলো হচ্ছে সময় নষ্ট করানোর জন্য অনেক সময় কিছু কিছু ম্যাথ পরীক্ষায় দেওয়া হয়, যে সময় নষ্ট করানো। এটাও একটা পরীক্ষার অংশ। আচ্ছা, মৌলিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি এটা আমি অলরেডি বলে দিয়েছি, এটা এখানে বিস্তারিত ব্যাখ্যাও করা আছে। আমি যেটা বলেছি সেটা ব্যাখ্যা করা আছে, পড়লে বোঝা যাবে।
আচ্ছা, এরপরে জোড় মৌলিক সংখ্যা কয়টি? এই যে প্রশ্নটা এসছে, জোড় মৌলিক সংখ্যা কয়টি? এটা আমি একটু আগে বললাম, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এর অ্যান্সার হচ্ছে ক। 3 নম্বরে খেয়াল করি, নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? এখানে বলা হচ্ছে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা 47 হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো আমাদের যখন মুখস্থ থাকবে আমরা ওই বিষয়টা দেখবো, কয়েকবার দেখলে আমরা মাথায় চলে আসবে, তখন দেখলেই বুঝতে পারবো কোনটা মৌলিক সংখ্যা, আর হিসাব করা লাগবে না। আচ্ছা, এই মৌলিক সংখ্যা আমরা বের করতে পারবো। 1 থেকে 30 পর্যন্ত কয়টি আছে? ওই যে 4 নাম্বার আকারে 4 4 2, তাহলে ওটা হচ্ছে 10টি আছে। 6 নম্বরের অ্যান্সার হবে 10। এই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। পরীক্ষায় এসেছে এটা প্রাইমারিতে। 43 থেকে 60 এর মধ্যে, এই যে খেয়াল করো, এই কোশ্চেনটা একটু খেয়াল করতে হবে। 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? এই যে প্রশ্নটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার আছে। এই ভুলটা প্রায় আমরা করে ফেলি। 43 থেকে 60 এর মধ্যে যখন বলবে তখন 43 কিন্তু বাদ যাবে, 43 কাউন্ট করা হবে না। তাহলে এখানে আছে কত? 47, 53 আর 59, তিনটা। আর যদি এখানে প্রশ্ন বলা হতো যে 43 হতে 60 এর মধ্যে, 43 হতে 60, সরি, এখানে হচ্ছে 43 তিনটি মৌলিক সংখ্যা রয়েছে। এখানে মধ্যে যখন বলা হয় যে এত আর এত মধ্যে কিন্তু কতটি আছে। 43ও কাউন্ট হবে। হুম। যদি বলতো 43 এবং 60 এর মধ্যে কয়টি, তাহলে 43 কাউন্ট হতো না। না না, এখানে একটা বিষয় আছে, এটা বোঝার আছে। 43 থেকে 60 এর মধ্যে যখন বলবে তখন কাউন্ট হবে না, আর যখন যদি বলে যে পর্যন্ত, 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তখন কাউন্ট হবে। ভাইয়া 43 থেকে 60, তাহলে তো 43ও কাউন্ট হবে। যদি ও বলতো 43 এবং 60 এর মধ্যে, তাহলে 43 এবং 60 কাউন্ট হতো না। না, প্রশ্নটা হচ্ছে যে 43 থেকে, আমি বুঝতে পেরেছি, প্রশ্নটা প্রায় এমনই থাকে যে 43 এবং 60 এর মধ্যে এরকম থাকে। 43 থেকে 60 এরকম কম থাকে, প্রশ্ন এরকম থাকে না। কিন্তু এখানে লেখা হচ্ছে 43 থেকে 60 এর মধ্যে। মধ্যে যখন বলবে, মধ্যে কথাটা যখন আসবে, এটা কিন্তু বোঝার বিষয় যে মধ্যে 43 এবং 60 এর মধ্যে, তখন হচ্ছে যে মধ্যের গুলো নিতে হবে। আর যখন বলবে 43 এবং 60 পর্যন্তই কতটি আছে, তারপরেও এরপরে আমরা এই প্রশ্ন আরো পাবো, দেখলে বুঝতে পারবো। এগুলো একটু খেয়াল করে করে পড়তে হবে। ভাইয়া তাহলে 43 থেকে 60 পর্যন্ত, এটা কি 43 কাউন্ট হবে না হবে না? হবে, 43 কাউন্ট হবে তখন, যখন পর্যন্ত বলবে তখন কাউন্ট হবে। এটা খুব, আমরা যদি একদম সিম্পলি এটা চিন্তা করি পর্যন্ত যে, বলে নাই, এটা কি কাউন্ট হবে না? না, পর্যন্ত বললে কাউন্ট হবে। আমরা প্রশ্নটা আরেকবার দেখি। এখানে এখানে যেই কোশ্চেনটা আছে, এখানে কাউন্ট হবে কি হবে না সেটা বলেন ভাই। এখানে 43 কাউন্ট আর হবে না। কথা ক্লিয়ার আসতেছে না আর কি, কেটে কেটে আসতেছে কথাগুলা। আচ্ছা, আমার কথা কি আসলে কেটে কেটে আসছে কিনা, বাকিরা কি বলেন? না, ক্লিয়ার আছে। আপনার ওখানে মনে হয় আর ওটা নেটওয়ার্ক। নেট প্রবলেম। আচ্ছা, এইটা আবার একটু আমরা দেখি। 43 থেকে 60 এর মধ্যে যখন বলবে, মধ্যে কথাটা এখানে ইম্পর্টেন্ট। এখানে থেকে না এবং না ও, এটা বিষয় না, মধ্যে কথাটা এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ। মধ্যে যখন বলবে যে এইটা থেকে এটার মধ্যে, তখন হচ্ছে মধ্যে কথাটার উপরে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। এখানে আমাদের লেখা আছে সমাধানে, খেয়াল করতে হবে। 43 থেকে 60 এর মধ্যে তিনটা মৌলিক সংখ্যা রয়েছে, 47, 53 এবং 59। আর প্রশ্নটা যদি হতো 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, মধ্যে না থেকে যদি বলতো 43 থেকে 60 পর্যন্ত, তখন 43ও কাউন্ট হতো।
আশা করি বোঝাতে পারছি। উত্তর তো মিলছে না, উত্তর তো দেখা 10টা কিন্তু সমাধানে আছে 3টা। ভাইয়া এইটা কথার সাথে আসলে উত্তরও মিলতেছে না, আসলে 43 থেকে 60 এর মধ্যে, তাহলে তো 43 কাউন্ট হওয়ারই কথা। 43 মধ্যে থেকে তো বলছি, তাহলে 43 কেন কাউন্ট করবেন না? মধ্যে আচ্ছা আচ্ছা বলতে আচ্ছা মাঝে আচ্ছা শুধু আমি তত, আমার আর কথা যদি মনে তাহলে যেটা থেকে শুরু সেটা থেকে শেষ পর্যন্ত কতগুলো আছে পর্যন্ত, এবং মধ্যে মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, যে মধ্যে বলতে মানে 2 ডিজিটের মাঝখানে যতগুলো আছে সেই ডিজিটে কতগুলো হ্যাঁ মৌলিক সংখ্যা আছে, এবং হ্যাঁ যখন পর্যন্ত হবে তখন শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো আছে। সেটাই আমি আমি এটাই কিন্তু বারবার বলতেছি, যখন মধ্যে থাকবে তখন ওই দুইটার মাঝখানে যেগুলো থাকবে ওই দুইটা আর কাউন্ট হবে না। ভাইয়া এখানে একটা কথা হচ্ছে, এবং আর মধ্যে যদি থাকে তাহলে ওই সংখ্যাটা বাদ যাবে, আর যদি থাকে হতে থেকে পর্যন্ত তাহলে ওই সংখ্যাটা কাউন্ট করতে হবে। যদি এখানে হ্যাঁ এখানে এখানে ওই যে আছে এখানে থেকে 43 আছে থেকে, বিধায় আমাদের সেই জন্য আমরা 43টা কাউন্ট করব। 60-এর মধ্যে বলছে, 60-এর মধ্যে মানে 60কে আমরা কাউন্ট করব না। 60-এর মধ্যে মানে 60-এর নিচ পর্যন্ত 59 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে 43 থেকে ততটুকু পর্যন্তই আমরা যাব। আবার যদি এখানে বলতো যে 43 পর্যন্ত 60 পর্যন্ত, 43 থেকে 60 পর্যন্ত যদি কথাটা থাকতো তাহলে আমরা 60কেও কাউন্ট করতাম। হ্যাঁ সেটাই আমি বলছি যে পর্যন্ত থাকলে অবশ্যই আমরা কাউন্ট করব সবগুলা। হ্যাঁ। স্যার এখানে না 43 ভাইয়া, কাউন্ট হবে, পর্যন্ত এখানে 4টি কথা সংখ্যা বলছি না, হবে। এখানে ও এবং থেকে এগুলোর মধ্যেই ডিফারেন্স। স্যার আমি একটা কথা বলতে চাই সবার আচ্ছা বোঝার আচ্ছা সাথে। হ্যাঁ 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 অবশ্যই। স্যার আমি কি আমাদের তো এটা বলতে সেশন, পারি? আমরা সবাই যেমন সবাই স্যার মিলে, হ্যাঁ এখানে অবশ্যই। থেকে এবং মধ্যে কথাটা সবাই ক্লিয়ার হওয়া উচিত হুম, এভাবে, যেমন 3 এবং 4-এর মধ্যে অমূলদ সংখ্যা কতগুলা, কিন্তু আমরা 3 4 কিন্তু ধরি না, আমরা ওর মধ্যে অমূলদ সংখ্যাগুলো বের করি। সেম এখানে আমরা 43 এবং 60-এর মধ্যে আমরা মৌলিক সংখ্যাগুলো নিব, হুম কিন্তু হুম ওই যেমন 3 4ও নেই না, তেমন 43 এবং 60 আমরা ধরবো হুম, না। অবশ্যই। আচ্ছা এখানে না স্যার অপশন এখানে ভাইয়া এটা 43 তো অবশ্যই, মধ্যে না, এটা এখানে তো তো স্যার এখানে ভুল 43কে না, 43 ধরতে 43 হবে। অবশ্যই এবং কাউন্ট 60 হবে এর স্যার। মধ্যে না, 4টি হবে, 43 43 থেকে এবং বলছি, 60-এর মধ্যে অবশ্যই মৌলিক 43 সংখ্যা কাউন্ট 4টি। হবে। এখানে তো 43কে কাউন্ট করতে হবে। অবশ্যই। এখানে একটা বিষয় বোঝার আছে যে 43 থেকে বলছে তো। সেটাই, 43 তো কাউন্ট হ্যাঁ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আমি বলি তাহলে ভাই হচ্ছে স্যারকে যে বলতে দেন, আপনারা এত যে একটা না কোশ্চেনে না না এত না হট্টগোল ঠিক শুরু আছে, করে দিলেন। না না এইটা এটা একটু বোঝার আছে, হ্যাঁ এই এই বিষয়গুলো প্রায় ভুল হয়। তো এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে এরকম, কিন্তু আমরা সামনে দেখি আমরা এরকম আরো পাবো। আমি যতদূর বুঝি, স্যার আমি এটা, যতদূর বুঝি স্যার সেটা এটা হচ্ছে আপনি যে একটু যখন, ক্লিয়ার করে যান, এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করে যান আগে। হ্যাঁ এই কোশ্চেনটা আমি এটা ক্লিয়ার বলছি হচ্ছে যে, না দেখি তো সবাই কথা বলতেছে। হ্যাঁ ক্লিয়ার করার জন্যই তো বলতেছি যে যখন নর্মালি এই কোশ্চেনটা থাকে কি, এটা এইভাবেই ছিল কিনা আমি জানি না, এই কোশ্চেনটা এখানে ভুলও থাকতে পারে। এখানে হচ্ছে যে 43 ও 60-এর মধ্যে যদি বলতো তাহলে আমাদের কনফিউশন আর কিছু থাকতো না, কিন্তু আমরা যখন বলছি 43 থেকে রাইট, 60-এর মধ্যে, রাইট। এই জন্য আমাদের এই থেকে হতে এগুলো আমরা ওই যে অভ্যস্ত, থেকে হতে দেখলেই আমরা জানি যে এটা কাউন্ট হবে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে তো এখন ভাই মধ্যের এখানে কথা যে বলা থেকে হচ্ছে, দিচ্ছে, এখন কি এখানে কাউন্ট হবে না 43? এটা আমার মতে কাউন্ট হবে না। তাহলে আমরা কেন সামনের হবে না? দিকে আগাই তো 43 দেখি। থেকে, 43 থেকে তাহলে 43 কাউন্ট হবে না কেন? 43 থেকে 60-এর মধ্যে কাউন্ট হতে পারে, আমরা এটা দেখি, সামনে যাই, সামনে গেলে আমরা বুঝবো, সামনে আমরা আরো পাবো, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে। স্যার একটা কথা বলতে চাই স্যার। হ্যাঁ অবশ্যই। স্যার আপনি যে কোশ্চেনটা দিয়েছেন এটা তো 26 BCS এর। আমি হুম প্রশ্ন হুম। ব্যাংক বের করে দেখলাম 26 BCS, সেখানে 43টাকে কাউন্ট করছে যেহেতু 43 থেকে বলেছে এবং অ্যান্সার 4 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ভুল দেওয়া আছে। আচ্ছা না আমরা স্যার, এটা ভুল কোশ্চেনটা সংশোধন, কোশ্চেনটা ঠিক আছে, কোশ্চেনটা ঠিক আছে স্যার। কোয়েশ্চেন ঠিক আছে তাই না, 43 থেকে যেহেতু বলেছে এজন্য 43 ধরতে হবে, আর যেহেতু 60-এর ধরতে মধ্যে হবে, বলছে যেন 60 আমরা বাদ দিব। সেই ক্ষেত্রে এটা অ্যান্সার হবে 4, 4 অর্থাৎ হবে। 43, তাহলে এখানে 47, ব্যাখ্যাটা, 53, 59। হ্যাঁ তাহলে এখানে ব্যাখ্যাটা ভুল দেওয়া ব্যাখ্যাটা হয়েছে। ভুল আছে, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ব্যাখ্যাও যে ভুল আছে, আর এখানে আনসারটাও তো নাই। আর এই যে অপশনগুলো ব্যাখ্যাই তো ভুল ভুল আছে। আছে, 43 এখানে থেকে অপশন গুলো ভুল 43 তো আছে, এই হবে। জন্য এটার অপশন গুলো ভুল আছে, এগুলো সংশোধন করতে হবে। এগুলো চেক দেওয়ার সময় পাইনি আমরা, মানে হচ্ছে এটা করা হয়েছে, এটা একদিনের মধ্যে রেডি করছি, যার কারণে চেক দেওয়ার সময় পাইনি। আমরা চেক দিয়ে আমরা এটা সংশোধন করে দেবো 10 নম্বর, তাই না, এটা মাথায় থাকে।
স্যার 43 মৌলিক সংখ্যা না হলে এত কনফিউশন আর হতো না। না না, কনফিউশন এটা দরকার আছে, এই আলোচনাটা হওয়াতে আমাদের সুবিধা হয়েছে কিন্তু, এই আলোচনাটা হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়। এবং নর্মালি যেটা থাকে যে 43 এবং 60 এর মধ্যে এরকম থাকলে আর কোনো কনফিউশন থাকে না। এখন এখানে যখন 43 থেকে বলছে, 43 থেকে 60 পর্যন্ত বললেও আর কোনো কনফিউশন থাকতো না। এখানে বলছে 43 থেকে 60 এর মধ্যে, তখন 43টা কাউন্ট হচ্ছে। আচ্ছা, আমার ব্যাখ্যাটাই ভুল হয়েছে, ঠিক আছে, আপনি যেটা বলছেন এটাই রাইট। আচ্ছা, আমরা বলছিলাম যে হচ্ছে যে না, ভুল সংশোধন করলে এটা সবার জন্য ভালো। আর একটা জিনিস ভুল হলে সেখান থেকে কিন্তু সেটা মনে থাকে বেশি। তাহলে এই ব্যাখ্যাটা এখানে ভুল আছে, এই ব্যাখ্যাটা আমাদের কিন্তু চেঞ্জ হবে, আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করব। আচ্ছা, 100 এর চেয়ে বড় এবং 150, মানে 150 এর থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে আমাদের এখানে একটা বিষয়, ওই যে 100-র পরে অর্থাৎ 101 থেকে 200 পর্যন্ত এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার মানে সহজে করার জন্য ওই মৌলিক সংখ্যাগুলোও একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে। যদিও এই প্রশ্নটা একটু কম আসে তুলনামূলক, তারপরেও এই যে আমাদের এই অপশন গুলো ওইখানে চলে এসেছে আর কি, এটার অপশন গুলোই ওইখানে দেওয়া হয়েছে, ওই অপশনটা দেয়া আসে নাই ওখানে, ওটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে 100 থেকে 150-র মধ্যে মোট আহ 100 থেকে 150, 100 এর চেয়ে বড় এবং 150 এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তার মানে 100 থেকে 150-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, এটা আমাদের এখানে দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে কয়টি, এটা আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। বের করতে গেলে আমাদের অনেক সময় ক্ষেপণ হবে, এগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো যে কোনটা কোনটা। এরপরে 12 নম্বর হচ্ছে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে আমরা যদি 40-এর পরে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা, 41, তাই না? এরপরে 100-র নিচে অর্থাৎ বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97। তাহলে 97 থেকে 41 মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা আনসার। অন্তর মানে কি? বিয়োগফল। তেরো নম্বর দেওয়া আছে 105 থেকে 135 পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? তাহলে গড়টা তো আমরা বুঝি, গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 105 থেকে 135 পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? তার মানে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যাটা যোগ করতে হবে, যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা গড়টা পেয়ে যাব। যে 105 হচ্ছে এখানে হচ্ছে 105 থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 107 মৌলিক সংখ্যা এবং বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 131। তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। আমরা জানি গড় বের করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা, যদি 2টা থাকে তাহলে 2 দিয়ে ভাগ, 3টা থাকে 3 দিয়ে ভাগ। আচ্ছা, 14 নম্বর হচ্ছে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এটা আমরা পারবো। 14 থেকে এই 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে 31, 37, 41, 43, 47 এগুলো আমরা যোগ করব। এই যোগফলকে আমরা 5 দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। এই ধরনের কোশ্চেন প্রায় এসে থাকে পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এগুলো আশা করি আমরা পারবো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার গুলোর গুণফল, তার মানে 2, 5, 7, এই সংখ্যাগুলো 2, 5, 7, 2, 3, 5, 7 এইগুলো আমাদের গুণ করলে অ্যান্সার বের হবে 210। আচ্ছা, এটা আমরা মৌলিক সংখ্যা মোটামুটি শেষ। এখানে আর একটা বিষয় আনা দরকার ছিল, সেটা হচ্ছে যে আমরা অলরেডি জানি এই বিষয়টা, যে হচ্ছে ওই ওই বিষয়টার উপর আরো 2-একটা কোশ্চেন নিয়ে আসলে এখানে সুবিধা হতো, যদি নিয়ে আসা হয়নি। ওটা নিয়ে আসলে সুবিধা হতো, যে থেকে মধ্যে হতে পর্যন্ত। হ্যাঁ, ওটা আমি আসলে এখন আমার
যেটা মনে হচ্ছে যে ওখানে ব্যাখ্যাটা দেখে একটু কনফিউজ হয়ে গেছে আর কি। এটা যখন হচ্ছে হতে বলবে বা থেকে বলবে তখন ওইটা সহ কাউন্ট হবে। আর যখন হচ্ছে ও এবং এ থাকবে, খুব মানে আর কিছু দেখার দরকার নেই, ও এবং এ থাকবে, তখন শুধু মধ্যের গুলো কাউন্ট হবে, বাদ যাবে বাকিগুলো। আচ্ছা, এবার আসি মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। আশা করি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমরা বুঝি। তারপরে আমি একটু ব্যাখ্যা করি যে হচ্ছে যদি পূর্ণ সংখ্যা এ যদি পূর্ণ সংখ্যা এবং বি যদি অশূন্য পূর্ণ সংখ্যা হয়, তবে এ ও বি, এ বাই বি আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এখানে একটা বিষয় হচ্ছে যে মানে পড়লে অনেক জটিল মনে হয়, কিন্তু এক কথায় হচ্ছে এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেটা মূলদ সংখ্যা সেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ 1/2 বা 2/3, 4/5 এরকম সংখ্যায় প্রকাশ করা যায়। আবার যে কোনো পূর্ণ সংখ্যা, যেরকম হচ্ছে যে 1, আমরা যদি ধরি 1 বা 2, যদি শুধু 2 লিখি সেটাকে মূলদ না অমূলদ? কারণ আমরা বলছি এটা এ বাই বি আকারে প্রকাশ করা যায় বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে যদি শুধু 2 হয়, সেটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? স্যার, সেটা আমরা কি, অশূন্য পূর্ণ সংখ্যাটার ডেফিনেশনটা কেমন হবে? মানে শূন্য হবে না? মানে শূন্য হবে না? পূর্ণ সংখ্যা মানে তো শূন্যও থাকে পূর্ণ সংখ্যার মধ্যে। হ্যাঁ। তো শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা থাকবে। কারণ আমরা আচ্ছা। জানি যে কোনো কিছুকে শূন্য দ্বারা ডিভাইডেড করা যায় না, হ্যাঁ। তাহলে সেটা ইরর হয়, ভুল হয়, তাই না? কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যায় না, এটা ভুল। এই জন্য এখানে আবার অশূন্যটা উল্লেখ করে দিয়েছে। নর্মালি থাকে না কোনো জায়গায়, কিন্তু এখানে অশূন্য উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি, এটা যখন আমি যেটা বললাম যে 2 বা 3 এরকম যদি কোনো স্বাভাবিক সংখ্যা থাকে, সেই স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা কেন? সেটা হচ্ছে যে এটার নিচে কিছু থাকে না, মানে 1 থাকে। এই যে এখানে আমরা এটা বুঝাই দিয়েছি যে এটা হচ্ছে আহ, প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা, যেহেতু এ সমান সমান a/1। বা এখানে যদি 2 হয়, তার মানে 2 মানে নিচে একটা 1 আছে। যে কোনো সংখ্যা 2, 3, 5, 7 যেটাই বলি না কেন, তার নিচে অবশ্যই একটা 1 আছে। তার মানে ওইটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, এ বাই বি আকারে, বা আগে বইয়ে আমরা পাইতাম পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। খুব সহজ কথায় ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, এটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা একটু দেখি অমূলদ সংখ্যাগুলো আসলে কোনগুলা। নর্মালি আসে যে √2 কি একটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এরকম ভাবে আসে। তো সেখানে আমরা এই জন্য রুটের ব্যবহার দিয়েই মূলত বেশি আসে পরীক্ষায় এই প্রশ্নগুলো। এই জন্য এখানে একটু দেখাই দেওয়া হয়েছে যে √81, যদি 81 কে বর্গমূল করা হয় তাহলে এটা হয় 9। তখন এটা কি হচ্ছে? মূলদ সংখ্যা। কারণ 81 পূর্ণবর্গ সংখ্যা, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ ওইটাকে আমরা, এই যে 9 আছে মানে 9 এর নিচে একটা 1 আছে, এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। আর যখন পূর্ণ সংখ্যা মানে যে কোনো বর্গমূল, অর্থাৎ পূর্ণবর্গ হবে না যে কোনো সংখ্যা, তখন সেটা মূলদ সংখ্যা হবে, এই অমূলদ সংখ্যা হবে। পূর্ণবর্গ না হলে সেটা অমূলদ সংখ্যা হবে। যেমন 11, 11কে যদি আমরা রুট করি, রুট ওভার করি, তাহলে এটা কি হবে? এটা তো কোনো, আমরা ক্যালকুলেশন করলে কোনো অসীম সংখ্যা পাবো, এটা শেষ হবে না কখনো। তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার যদি 9কে আমরা রুট ওভার করি তাহলে আমরা 3 পাচ্ছি, তাহলে ওটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, তখন ওইটা হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে মূলদ সংখ্যা মূলত সসীম সংখ্যা, আর অমূলদ সংখ্যা মূলত অসীম সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা আমাদের মনে রাখতে হলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, আর একটা হচ্ছে এটা অসীম সংখ্যা হবে, এটা শেষ হবে না। যদি কোনো কিছু রুট ওভার করা হয় তাহলে সেটা শেষ হবে না, সেটা চলতেই থাকবে, চলতেই থাকবে। অসীম সংখ্যা, এই জন্য এই অসীম সংখ্যাকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এই জন্য এটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে গত ক্লাসে আমি এটা বলেছিলাম যে কিন্তু অসীম সংখ্যার মধ্যে একটা সংখ্যা যেগুলো আবার হচ্ছে যে মূলদ সংখ্যা হবে, সেটা হচ্ছে যদি একই অঙ্ক বারবার আসে।
এখানে আমরা একটু খেয়াল করি যে 2.333 এভাবে আসতেছে। তো এটাকে কিন্তু আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কেন যায়? কারণ 2.3333 এইভাবে যদি আসতে থাকে তাহলে আমরা এই 3 কে কি বলি? ক্লাস 8 এর ম্যাথের বইয়ে আগে এটা ছিল, এখন আছে কিনা আমি জানি না, থাকার কথা। এটা হচ্ছে 2.3 পৌনপুনিক। 3-এর উপরে একটা ফোঁটা হবে, তখন এটাকে বলা হবে পৌনপুনিক, মানে একই সংখ্যা বারবার আসলে এই পৌনপুনিককে আবার কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে অসীম সংখ্যার মধ্যে শুধু পৌনপুনিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা, বাকি সবই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে √2, √4, √5, √7, তারপরে √11, এগুলো সবই হচ্ছে যে √10, এগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলো আশা করি আমরা পারবো। আমরা একটু দেখি, প্রশ্ন সলভ করে দেখি প্রশ্নে কি আছে, যে নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা? অমূলদ নয়, তার মানে মূলদ। তাহলে অমূলদ নাই কোনটা? যেটা পূর্ণবর্গ হবে। আমরা একটু দেখি পূর্ণবর্গ কোনটা হয়। তাহলে আমরা একটু যাচাই করি যে এখানে √, এখানে হচ্ছে কিউব আছে, তাই না? তাহলে কিউব যদি হয়, কিউব মানে কি? এটাকে যদি ভাগ করা হয় তাহলে কি হবে এটা? কে বলতে পারবেন যে এটার অ্যান্সার কত হবে? এই ক নম্বর স্যার 2 না? 2 হবে, হ্যাঁ। আমরা জানি 2 এর কিউব করলে 8 হয়। তার মানে এখানে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। তখন এটাই আমরা বুঝতে পারছি যে এটা অমূলদ হবে না। বাকিগুলো আর অপশন দেখার প্রয়োজন হয় না, কারণ বাকিগুলো সবই অমূলদ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যা বের করতে পারলে আমাদের এটা সহজ হয়ে যাবে। এরপরে 2 নম্বরে আছে নিচের কোনটি মূলদ সংখ্যা? তো একই কথা, ওইভাবে বের হবে, যেটা বের করা যাবে সেটাই হবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে এই যে মানে 343, এটাকে 7 এর কিউব করলে 343 হয়, মানে 343 অ্যান্সার হবে। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কি? হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে পি যদি মৌলিক সংখ্যা হয়, যে কোনো মৌলিক সংখ্যা √ওভার করলে সেটা কি হয়? সেটা অবশ্যই কি হয়? অমূলদ সংখ্যা হয়। যেমন 2কে যদি √2 দেই, তাহলে এটা অমূলদ সংখ্যা। √3, √5, √7, √11, √13 সবই হচ্ছে অ- অমূলদ সংখ্যা। √2 সংখ্যাটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে জোড় সকল সংখ্যা, হচ্ছে এই সরি ধনাত্মক সকল সংখ্যা আর কি। স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে 0, 1, 2, 3, 4, ধনাত্মক গুলা। ঋণাত্মক গুলো হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে আসবে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে না। আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? একইভাবে বের করতে হবে। আমরা জানি পৌনঃপুনিক থাকলে সেটা মূলদ সংখ্যা হয়। এই যে এখানেও পৌনঃপুনিক আছে, মূলদ সংখ্যা। 9কে √ওভার করলে হচ্ছে 3, তাহলে এটা আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। এখন 27কে √ওভার করলে এটা কি হচ্ছে কিনা আমরা একটু দেখি। এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে। এটা প্রশ্ন যদিও 40তম বিসিএস এর, এটাই সবাই অ্যান্সার করছে ঘ নম্বর। হ্যাঁ, তো এখানে হচ্ছে সকল পৌনঃপুনিক সংখ্যার মূলদ সংখ্যা, তাই এখানে অ্যান্সার দেয়নি কেন? ওহো, এটার অ্যান্সার হয়নি এই জন্য, এই যে 27 বা অ্যান্সার করা 48 হবে কেন? এটাকে, হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে, স্বাভাবিক ভগ্নাংশ হচ্ছে। কিন্তু নর্মালি যেটা হয় আর কি, পরীক্ষার হলে এরকম প্রশ্ন আসলে বাকি 3টা অপশন দেখলে আমরা বুঝতে পারছি এই ঘ নম্বর অ্যান্সার করে এসেছে সবাই। এবং আমি নিজেও এটা অ্যান্সার করে এসেছিলাম, আমার মনে আছে। যদিও ঠিক ছিলাম, মানে 40তম বিসিএস এ আমি ঘ নম্বর অ্যান্সার করে এসেছিলাম। পরে এটা তো মোটামুটি শিওর ছিলাম যে হবে, কারণ বাকি 3টা তো হবে না দেখেই বোঝা যাচ্ছে, আর এটা তো ক্যালকুলেশন করার প্রয়োজনই মনে করি না। পরে রুমে এসে দেখা গেল যে এটার ব্যাখ্যা দেখে বোঝা গেল যে ও আচ্ছা, এটাও তো ভাঙা যাচ্ছে, কিন্তু ওইটা তো ওইভাবে চিন্তা করা হয় নাই, তার মানে অ্যান্সারই ছিল না। তো এটা পরীক্ষার একটা অংশ, আমরা জানি যারা বিসিএস পরীক্ষা দিয়েছি অলরেডি, এরকম 2-একটা প্রশ্ন সবসময় থাকে। তো এই ধরনের আমরা যদি ধরতে পারি যে এখানে অ্যান্সার নাই, তাহলে এগুলো অ্যান্সার না
অ্যান্সার করা যাবে না। আচ্ছা, নিচের সংখ্যাটি √2 ও √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। √2 সমান কত আর √3 সমান কত বের করলে এর মধ্যবর্তী সংখ্যা বের করি। এটা একটু মানে বেশ আহ, জটিল আছে কিন্তু। মানে যদি এমনি জানা না থাকে যে √2 মান কত আর √3 মান কত, নর্মালি কত হয়, এটা যখন দেখা যাবে যে 9-10 এ ম্যাথ করা হয়, এগুলো অনেক সময় প্র্যাকটিস থাকে, তখন এটা খুব সহজে ধরা যায়। কিন্তু পরীক্ষার হলে প্র্যাকটিস না থাকলে হঠাৎ করে এটা আসলে ক্যালকুলেশন করে বের করতে গেলে অনেক সময় ক্ষেপণ হয়। ই এবং পাই, পাই কি ধরনের সংখ্যা? অম্লজ সংখ্যা। পায়ের শেষ নাই, পায়ের মান আমরা জানি। আচ্ছা, এখন মনে হয় শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার। জি হ্যাঁ, ওই যে ভাইয়া বলেন। একটা ফোনে কানেক্ট করা, তো কল আসার কারণে একটা আহ, একটু ইন্টারাপ্ট হলো আর কি ক্লাসের মধ্যে। আচ্ছা, এরপর আমরা বর্গ এবং বর্গমূলটা দেখব, যে হচ্ছে বর্গ কি আর বর্গমূল কি। যে কোনো সংখ্যা একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। এটা আমরা সবাই জানি। সংখ্যাটিকে গুণফলের আহ বর্গমূল বলা হয়। যেমন 4 × 4 এটা 16, এটাকে বলা হয় বর্গ সংখ্যা। আর 4-কে বলা হয় বর্গমূল। বর্গমূল প্রকাশের জন্য দুইটি প্রতীক চিহ্ন ব্যবহৃত হয়। এটা আমরা জানি যে রুট ওভার করলে এই যে বর্গমূল করা হয় এইভাবে রুট দিয়ে। তো রুটের একটা মান আছে, কিন্তু রুটের মান হচ্ছে, এটার সূচকে থাকবে কি হাফ। রুটের মান হচ্ছে 1/2। আর পূর্ণবর্গ সংখ্যা যে সংখ্যার বর্গমূল কোন পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? যেগুলোকে, যে সংখ্যাগুলোকে বর্গ করলে স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় আর কি। এটা ভগ্নাংশ আকারে হতে পারে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে 4। 4-কে যদি এটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে রুট ওভার করলে, এটা বর্গমূল করলে 2 হয়। 9 রুট ওভার করলে 3 হয়, এগুলো আমরা জানি। এবং 9/16 এটা যে ভগ্নাংশ, এটাও কিন্তু রুট ওভার করলে এখানে 3 হবে, এখানে নিচে 4 হবে। তো এগুলো যে পূর্ণবর্গ এবং বর্গমূল কি হবে এগুলো আমরা বুঝি অলরেডি। এগুলো নিয়ে আমাদের সময় ক্ষেপণ করার দরকার নেই এখন। আমরা একটু প্রশ্ন সলভ করি। সেটা হচ্ছে যে আহ দেখি যে এটার স্কোয়ার করলে কত হয়। আহ, আচ্ছা, আমরা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মানে বর্গমূলটা কিভাবে করতে হয় একটু যদি মানে রিউইন্ড করতেন ভালো হতো আর কি, অনেকদিন করা হয় না তো। কোনো হ্যাঁ, সংখ্যার বর্গমূল কিভাবে আমরা বের করবো? এটা লিখে করাতে পারলে ভালো হতো। তারপর আমাদের এখানে ব্যাখ্যা আছে, ওটা দেখে ব্যাখ্যা দেওয়া আছে কিনা দেখি।
যদি না থাকে তাহলে আমরা লিখে করাতে পারি। না ভাইয়া, গণিত কাজগুলো একটু লিখে লিখে নিলেই তো ভালো হতো। এই হ্যাঁ ধরো হ্যাঁ আমি লেখা লিখে ঠিক আছে, লিখে হ্যাঁ আমি লিখে দিতে পারবো। এই জন্য আমি বলছিলাম যে আমি হচ্ছে যে ওই আমার ফোনে কানেক্ট করতে হবে, তাহলে ফোনে আমি একটু এটা দেখাই দিই তাহলে। এটা বর্গমূল করার, এই যে এখানে এটা দেখলে বোঝা যাবে, ওটা দেখাই এখানে সুবিধা হবে। এই যে এখানে দেওয়া আছে, আমি দেখে এখানে দেখলে আমরা বুঝতে পারবো। এটা দুই পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে যে বর্গমূল নির্ণয়ের, একটা হচ্ছে এই যে লসাগু পদ্ধতিতে করা যায়, যেগুলো জোড় জোড় থাকবে, জোড়ায় 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 বের করে নিতে হবে। এগুলো বের করে আমরা বর্গমূল করা যায়, যে প্রত্যেক জোড়া থেকে একটা করে। মানে এটা খুব সিম্পল, যে আছে 256, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটাকে আমরা লসাগু করলে কতগুলো সংখ্যা আসছে, তো সবগুলো দুই এসছে। যদি এখানে দুইটা তিন আসতো বা দুইটা চার আসতো, সেগুলো মানে দুইটা তিন বা দুইটা পাঁচ আসতো, সেগুলো আমরা এখানে জোড়া জোড়া নিতাম। সবগুলো নেওয়ার পরে এখান থেকে আমরা জোড় করব সবগুলা। জোড় করে প্রত্যেক জোড়া থেকে আমরা যদি বর্গমূল মানে কি, প্রত্যেক মানে যদি 16-র বর্গমূল হয় 4, তার মানে 4 দুইবার আসবে। তো এই প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। নিলে আমরা এখান থেকে একটা দুই, এখান থেকে একটা দুই, এখান থেকে একটা দুই, এখান থেকে একটা দুই, এই চারটা দুইকে গুণ করলে হচ্ছে 16, তার মানে এটা বর্গমূল হবে 16। এটা একটা সহজ পদ্ধতি। আর আমরা নর্মালি যে পদ্ধতিতে করে থাকি সেটা হচ্ছে এইটা। মানে দুইটা পদ্ধতি সহজ, কঠিন কিছু না। এরপরে হচ্ছে যে এই যে ভাগ পদ্ধতি, এটাকে বলা হয় ভাগ পদ্ধতিটা কেমন, যে দুইটা, আমার যদি এখানে সংখ্যা থাকে 2304, এখানে আমরা এটা দিয়েই বুঝাই। সেটা হচ্ছে যে আমরা দুটো দুটো সেভাবে সংখ্যা নিব, দুইটা দুইটা করে। তাহলে 23, এরপরে 04, এই দুইটাকে আমরা এবার হচ্ছে 23-এর মধ্যে আমরা এটা এটা লিখে দেখাতে পারলে আমার সুবিধা হতো। এই তো দেখি এখানে কলম দিয়ে লেখা যায় কিনা, সুবিধা হতো। এখানে যদি, এখানে লেখা হয়নি, এখানে যদি আমরা এভাবে লিখতাম যে এই 23, এই দুইটার মধ্যে আমরা একটা বর্গ সংখ্যা নিয়ে দেখি যে কোনটা, এই 23-এর নিচের বর্গ সংখ্যা কোনটা, 23-এর নিচে বর্গ সংখ্যা কোনটা। তা আমরা দেখি যে হচ্ছে 23-এর নিচের বর্গ সংখ্যা 16, এর উপরে কিন্তু আর কোনো বর্গ সংখ্যা নেই 23-এর নিচে এবং 16-র মাঝে। তাহলে এখানে হবে কত, 4, এখানে 4 হবে। 4 দিয়ে আমরা যদি ভাগ করি 23-কে, তাহলে আমরা কি পাচ্ছি, 4 4 16, এখানে আসবে 4, এই 4 4 16। তাহলে এই 16 আমরা যদি 23 থেকে মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত, 7। এবং বর্গমূল করার নিয়ম হচ্ছে সবসময় দুইটা করে নামবে, একটা করে নামবে না। নর্মালি আমরা যখন ভাগ করি তখন আমরা কি করি, যে এখানে 7 এসছে, এখান থেকে হয়তো শূন্য নামাই দিতাম, 70-কে আবার ভাগ করতাম। কিন্তু বর্গমূলের নিয়ম হচ্ছে দুইটা করে নামবে আমাদের সবসময়। তাহলে এখানে 7-এর সাথে এখানে এই জোড়টা নামবে, 0 4। তাহলে এখানে আছে 704। এবার এখানে যে, এখানে যে সংখ্যা আসবে, অর্থাৎ ভাগফলে 4, এই 4-কে ডাবল করতে হবে, 2 গুণ করতে হবে। এখানে যে সংখ্যায় আসবে না কেন, সেটা 2 গুণ করে এখানে বসাতে হবে, সেটা 2 গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এখানে আছে 4, 4 দুগুণী 8, এখানে 8 নিব। এরপরে চিন্তা করব যে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা, এখানে যদি 8 নিই তাহলে এখানেও 8 দিতে হবে আমাকে, এখানে 8 দিলে এখানেও 8 দিতে হবে। তাহলে আমার আহ, ওই জায়গায় আমার হচ্ছে যে তখন হচ্ছে ই করতে হবে, গুণ করে দেখতে হবে যে এটা গুণ করলে সঠিক হয় কিনা। 8 দিছে কেন, এটা তো ভুল লিখছে এখানে, এখানে ভুল লিখছে ওরা। এটা ক্যালকুলেশন করি আমরা একটু। তাহলে 8-এর পরে আমরা কত দিলে এটা 704 হয়, একটু দেখি তো। 88 × 8 তো এটা 704 এটা হয়। এখানে নেবো, সেটা এখানেই আট নেবো। দিতে স্যার পারে এটা তো ঠিক আছে। 88-কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে। হ্যাঁ, আমরা ও ভাগফলে যে সংখ্যাটা নিব হ্যাঁ 8, তার ওই হ্যাঁ হ্যাঁ সংখ্যাটা আমরা সেম আবার ওখানেই বসাবো এবং ওই 8-কে দিয়ে 88-কে গুণ করতে হবে। হ্যাঁ 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 তারপর যেটা গুণ গুণফল হবে করলে হচ্ছে না, গুণ করলে 704 হচ্ছে। জি। হ্যাঁ তাহলে ঠিক আছে। আমি বললাম 704 আসবে কিনা। হ্যাঁ 8 8 64 4, আর হচ্ছে
18 64 আর হচ্ছে 6 70। ঠিক আছে, 704। এটা হচ্ছে নিয়ম আর কি। ওটা থেকে এই পদ্ধতিটাও সহজ আছে। আমাদের যার যেটা ভালো লাগে আমরা সেইভাবে করব। তার মানে ভাই এটার বর্গমূল হচ্ছে 48, তাই না? হ্যাঁ, এটার বর্গমূল হচ্ছে তাহলে 48। আর ভাই বর্গমূলে যে ভাগের ক্ষেত্রে জোড়াটা করবো, এটা ডান পাশ থেকে জোড়া করবো নাকি বাম পাশ থেকে? বাম পাশ থেকে, বাম পাশ থেকে। এখানে যদি 304 হতো, 2 না থাকতো, ঠিক আছে, এখানে যে 23 আছে না, 23-এর জায়গায় যদি আমাদের হচ্ছে এখানে 2304 না থেকে যদি শুধু 304 হতো, তাহলে আমরা জোড়াটা কিভাবে করতাম? তাহলে আমরা আগে একটা শূন্য ধরে নিতাম, 3-এর আগে শূন্য ধরে নিয়ে শূন্য ধরে নিয়ে আমরা যোগ করতাম। কারণ শূন্য তো কোনো মান নাই, সামনে আমরা শূন্য ধরে নিলেও হচ্ছে। কেন তাহলে বাম পাশ থেকে করবো না? তাহলে তো ডান পাশ থেকে জোড়া করলেই ভালো হয়। না না, বাম পাশ, এই যে আমি বলি, বাম পাশ বলতে কোনটাকে আমি বলি, এই যে এখানে যদি আমাদের এরকম হয় যে ডান 304 ডান পাশ থেকে 304 যদি অন্য হয়, আরো সংখ্যা যদি থাকে তখন তো আর দুইটা করে আমরা ওই পাশ থেকে এই পাশে আনতে এখন পারবো না। আমরা যদি দুইটা করে করি, তার মানে এই দুইটা আমার নিতে হবে আর এখানে আমার শূন্য দিতে হবে, দিয়ে এইটাকে দুইটা বানাতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এরপরে আমার এটাকে করতে হবে, তাহলে 3-এর মধ্যে জি করতে ভাই, হবে। সেটাই বলতেছি। হ্যাঁ, মানে ঠিক জোড়াটা আছে, ডান বুঝতে পাশ পারছি। থেকে হ্যাঁ, করে আমি আসতে আমি হবে। যে ঠিক আছে, ডান বামে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার কিনা বুঝলেই হবে। স্যার না দশমিকের ক্ষেত্রে ধরেন তো এই আবার যে বাম থেকে শুরু হয় তাই না? দশমিকের ক্ষেত্রে, হ্যাঁ, দশমিকের ক্ষেত্রে কিন্তু আবার একটা বিষয় আছে, আমরা সামনে পাবো এটা, তো যাই সামনে আগায় আমরা পাবো, এটাও পাবো। ভাই আরেকটা জিনিস, ওই যে উপরে যে 256 বর্গমূল করছেন, ওটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়া করতাম, তাহলে ওই 56 একটা জোড়া হইতো আর 2 সিঙ্গেল থাকতো, তাই না? তারপরে হ্যাঁ, আমরা কিভাবে করতাম ওটা আমরা এটা? একটু করে দেখি। হ্যাঁ, আমরা একটু করে দেখি 256, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এটা আমার ফোনে শেয়ার করলে এমন খুব সহজে করে দিতে পারতাম। সরি, এটা একটু রেখে দিই। এখানে একটা শূন্য ধরে নিলাম। আচ্ছা, লিখতে অসুবিধা হচ্ছে, মাউস নাই। আচ্ছা, এটা যদি আমরা ধরি 2, হ্যাঁ ভাই, ওই আপনার দুইটা সিঙ্গেলই থাকবে, এতে অঙ্ক মিলে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, 2 সিঙ্গেল থাকবে, এখানে শূন্য ধরে নিতে হবে সামনে, শূন্য ধরে 2 ধরে নিতে হবে। তাহলে আমরা এটা কি করতে পারি, এক, যে এখানে যেটা দিব এখানেও তাই দিতে হবে। তাহলে ওখানে আছে 1, তাহলে 1 1 1, তাই না? এরপরে আমরা যদি নিচে কত থাকছে, 1 1, আর এখানে জোড় নামবে, তাহলে হচ্ছে যে 56। এখন এই 156, আমরা এখানে 1 পেয়েছি, তাহলে 1-এর সাথে 2 গুণ হবে, ডাবল হবে, ওখানে যেটা পাবো সেটা ডাবল হবে। তাহলে এখানে আমরা নিব 2, 1-এর ডাবল হচ্ছে 2। তাহলে 2-এর সাথে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও হবে, এই দুইটা গুণ করলে 156 হবে, বা 156-র নিচে হবে। যদি মিলে যায় তাহলে তো ভালো। তাহলে আমরা সেটা হিসেব করব যে কত হবে। এটা কত হবে, যদি আমরা 5 ধরি, তাহলে 5 গুণ 25 কত হয়? 5 গুণ 25 ছয় 125। হবে ভাই, ছয় ছয়। তাহলে যদি আমরা 6 ধরি, তাহলে কত হয়? 6 গুণ 26 কত হয়? তাহলে আমরা এটা একটু হিসেব করে দেখি। মানে আমরা ক্যালকুলেশন করব, 5 দিয়ে করব, দেখছি ছোট হচ্ছে, তাহলে আবার 6 দিয়ে করব। হ্যাঁ, তাহলে এটা 6 দিয়ে যখন 26-কে গুণ করব তখন কিন্তু 156ই হবে। 6 ছক 36, 6 দুগুণী 12 আর 3 15। তাহলে এটা হচ্ছে শূন্য। ক্লিয়ার? বোঝা গেছে এটা?
হ্যাঁ, জি বুঝতে ভাই পারছি ক্লিয়ার। ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই একটু। আমরা যে ফোনে শেয়ার করলে আমার লিখতে সুবিধা হয় ম্যাথ গুলো, তার কারণে আমি গতকাল ফোনে শেয়ার করছিলাম, মনে হয় কারো কারো একটু অসুবিধা হয়েছে, আমাকে এজন্য জানাই দেওয়া হলো যে ফোনে না করে ল্যাপটপে করার জন্য। আচ্ছা এখানে আমরা এই ব্যাখ্যাগুলো একটু দেখি যে হচ্ছে 1 নম্বর, এটার বর্গ করলে কত হবে। বর্গ মানে হচ্ছে ওই সংখ্যাটা 2 বার গুণ। তা আমরা গুণ তো একটু আগে মানে আমি বলেছিলাম যে হচ্ছে দশমিক সংখ্যা, দশমিকের গুণের নিয়ম হচ্ছে যে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে মোট গুণ ফলে ততগুলো সংখ্যা হবে। অর্থাৎ এখানে আছে দশমিকের পরে 3টা, এখানে আছে 3টা, তাহলে মোট সংখ্যা হবে 6টা দশমিকের পরে। তাহলে আমরা এখানে হিসাব করব 2 2 গুণে 4। তাহলে আমরা প্রথমে 4 নিব, এখানে ভুল আছে, এটা ইংলিশে এটা 4 হবে, এটা 8 লিখে ফেলছে। ঠিক আছে, এখানে একটু ভুল লেখা আছে, এটা টাইপিং কিছু মিস্টেক হয়েছে, হ্যাঁ। না সরি, এটা হচ্ছে যে বাংলায় লেখা আছে, আমি ভাবছিলাম ইংলিশে লিখছে, যাই হোক। তাহলে হচ্ছে 2 2 গুণে 4, আর সামনে হচ্ছে তাহলে কয়টা শূন্য হবে। তো আমরা এখানে দেখছি যে হচ্ছে আহ মোট দশমিকের পরে সংখ্যা আছে 6টা, তার মানে 8 নিলে আর বাকি থাকছে 5টা, এই 5টা শূন্য বসাই দিয়ে আমরা অ্যান্সার করে ফেলবো। তার মানে 5টা শূন্য 8, এটা হবে অ্যান্সার দশমিকের পরে। এরপরে একই ভাবে এই অঙ্কগুলো করব। 2 নম্বর একই সিস্টেম, ওটা দেখানোর প্রয়োজন নেই। 3 নম্বর একই সিস্টেম, এটা একটু ওরা একটু ইয়ে করছে, দশমিককে আবার হচ্ছে সামান্য ভগ্নাংশে একটু প্রকাশ করে দিয়েছে। যেটা হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে 0.01, যেটাকে আবার গুণ 0.01 দিলে হয় আহ 3টা শূন্য 1 হয়, তাই না? দশমিকের পরে 3টা শূন্য 1 হয়, এটা গুণ করলে, এই যে এখানে দেওয়া। তো এইটাকে ওরা আবার অপশনে রাখে নাই, ওরা আবার এটাকে কি করছে, একটু সামান্য ভগ্নাংশে প্রকাশ করছে, দশমিককে আবার হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করছে। তাহলে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করছে, আমরা জানি দশমিকের পরে দশমিক উঠাইতে হলে দশমিকের পরে যতটা সংখ্যা থাকে সে কয়টা একের পরে শূন্য নিতে হয়। দশমিকের জন্য একটা 1, এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা 1 2 3 4, 4টা, তাহলে এই 4টার জন্য 4টা শূন্য। এইভাবে আমরা এটা জানি যে এটা করতে হয়। তো এখানে একটু ওরা জাস্ট চেঞ্জ করে দিছে, তাহলে হচ্ছে 1/10,000, ঘ নম্বর অ্যান্সার। এটা রুট ওভার করলে যে 13 হয়, এটা আমরা জানি বর্গমূল হচ্ছে 13, 13, 13 বর্গ করলে 169 হয়। 34তম বিসিএস এসছে এটা। এটা একটা, এই যে একটা সুন্দর জিনিস যে √1 সমান সমান বর্গ কত হবে। এখানে কিন্তু একটা √1 প্লাস √1 এর বর্গ কত হবে, এটা কিন্তু একটু বোঝার আছে। মানে বর্গ কত হবে বলছে, এই সংখ্যাটার বর্গ কত হবে। আমরা জানি 1 কে রুট করলে বা 1 কে স্কোয়ার করলে যেটাই করি না কেন 1 1ই থাকে, তাই না? তাহলে হচ্ছে আমরা এটা যদি লিখি, তাহলে আমরা এখানে দেখি যে হচ্ছে 1 এর রুট করলে হচ্ছে কত, 1 প্লাস 1 এর রুট করলে হচ্ছে 1। তো বলছে এই সংখ্যাটা কি হবে, বর্গ হবে। বর্গ হওয়া মানে কি, স্কোয়ার করা। বর্গ হওয়া মানে এই সংখ্যাটার স্কোয়ার হবে। তাহলে এটাকে আমরা জানি 2, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর স্কোয়ার করলে হয় 4। তার মানে অ্যান্সার হবে 6 নম্বর। ঠিক আছে, এই বর্গ কথাটা খেয়াল করতে হবে যে বর্গ কত, তার মানে স্কোয়ার কত। একশো চব্বিশের বর্গমূল কত হয়। 124-এর বর্গমূল ওই যে একই সিস্টেম, আমরা যেভাবে খুশি বের করতে পারি, লসাগু সিস্টেমে বের করতে পারি, অথবা হচ্ছে ভাগ সিস্টেমে বের করতে পারি। আমাদের যার যেটা সুবিধা লাগে, যার যেটা সহজ মনে হয় সে সেভাবে করবো। 124-কে বর্গমূল করলে হচ্ছে কত, 32। এটা তো আমরা একটু আগে করলাম, ওইভাবে করা যাবে। দশমিকের বর্গমূল,
এটা হচ্ছে যে এই যে 15, 60, 25 এটা জোড়ায় জোড়ায় আছে, এগুলা জোড়ায় জোড়ায় দিয়ে এভাবে করা যাবে। জি স্যার, করা যাবে। হুম। এইটা একটু দেখি 8 নম্বর। 8 নম্বরটা কিন্তু বেশ সুন্দর একটা জিনিস, জটিল মানে খুব বেশি জটিল কিছু না, কিন্তু ওটা বোঝার আছে আর কি। ওই যে একটু আগে যে প্রশ্নটা এসেছিল আমি বললাম সামনে একটা করবো। কথা ছিল, হ্যাঁ, আমরা যে প্রথমে অঙ্কটা যেটা করলাম ওইটাতে একটু যান, √1 প্লাস √1 এর বর্গ। হ্যাঁ, হ্যাঁ, ওই অঙ্কটাতে আপনি হুম, করলেন √1 প্লাস √1 এর বর্গ করতে বলছে। তো আপনি √1 এর প্রথমটা যেটা করলেন, √1 এর বর্গ করে 1 করলেন, তারপরে 1 প্লাস 1 দিয়ে আবার 1 প্লাস 1 কে বর্গ করলেন, তাহলে তো 2 বার বর্গ করা হলো, কিন্তু আমাদেরকে তো বর্গ করতে হবে একবার। না না না, আমি বলি এই ওয়ানের রুট করলে ওয়ানই হয়, এটার হ্যাঁ, বর্গের কোনো বিষয় না। ওয়ানের রুট করলে ওয়ানই থাকে। ও আচ্ছা, কিন্তু আমি ভাবতেছিলাম আপনি হয়তো প্লাস আছে কি তবুও ভেঙে করতেছেন, কিন্তু প্লাস থাকলে তো এটা আমরা ভেঙে করতে পারবো না, এই জন্য আর হুম, কি আমি আপনাকে জিজ্ঞাসা করছি। হুম। ওই সে ওয়ানটা, এটা এটা একটা করবো, করে আমরা চলে যাব। আমাদের সামনে আরো অনেক কিছু আছে, কিন্তু সময় কোলাইতে পারবো না। আসলে এতগুলো টপিক একসাথে করা খুব টাফ। আচ্ছা, এটা একটু দেখি, এটা দেখে আমরা চলে যাব। বাকিগুলো আমরা একটু প্র্যাকটিস করে নেবো, কারণ আমাদের এখানে সব ব্যাখ্যা দেওয়া আছে। আমরা এত সবগুলো দেখাতে পারবো না, কিন্তু এখনো অনেক টপিকস বাকি আমাদের, সময় আছে কম। আচ্ছা, আমরা একটু দেখি যে 0.1 এর বর্গমূল কত। 0.1 এর বর্গমূল, এটা ওই যে একটু আগে যে প্রশ্নটা এসেছিল যে হচ্ছে দশমিকের ক্ষেত্রে কি করব, শূন্যটা কোথায় নিব। হ্যাঁ, দশমিকের পরে আমরা জানি যে দশমিকের পরে শূন্য কিন্তু কোনো মূল্য মূল্য নেই। যেমন আমরা হচ্ছে যে দেখি দশমিক, এরপরে যদি 1 বা 2 যেটাই লিখি না কেন, এরপরে শূন্য লেখাও, এরপরে যদি আমরা শূন্য নেই, এই শূন্য লিখলেও যা হয়, এই শূন্য না লিখলেও কিন্তু এর ভ্যালু একই থাকে। শূন্য না লিখলেও এর ভ্যালু একই থাকে। এখানে যদি 5টা শূন্যও নেই ডানে, তারপরে ওর যা ভ্যালু, শূন্য না দিলেও একই ভ্যালু। এই জন্য দশমিকের ক্ষেত্রে আমরা কিন্তু শূন্য আগে নিব না, দশমিকের ক্ষেত্রে আমরা শূন্য নিব পরে। একটু আগে আমরা যখন করছি দশমিক বাদে যেটা স্বাভাবিক সংখ্যা, সেখানে আমরা কিন্তু আগে শূন্য নিয়েছি। আর এখানে আমরা শূন্য নিব কখন, পিছনে নিব, মানে ডানে নিব, কারণ দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নাই। তাহলে আমরা এটা একটু দেখি, খেয়াল করলে বুঝতে পারবো যে 0.10 এটা হচ্ছে ছিল 1, এরপরে আমরা এটা শূন্য ধরে এটাকে জোড় করে নিয়েছি। এরপরে আমরা এটা ক্যালকুলেশন করলে বের করতে পারবো। এটা ক্যালকুলেশন করলে এটা আসতেই থাকবে, আসতেই থাকবে, ঠিক আছে, এটা চলতেই থাকবে। তো আমাদের অপশন দেখে করতে হবে যে অপশন আমাদের কোনটা আছে। ক নম্বরে আছে 0.1, এরপরে আছে 0.01, এরপরে আছে 0.25, আর একটা আছে কোনোটিই নাই। তা আমরা যখন এখানে বের করছি যে এটা আমরা যখন এখানে দশমিকের পরে এটা যখন ধরছি যে 3 আর 10, যেহেতু 3 3 9, তাহলে 3-এর ডাবল হবে 6। এরপরে এখানে এমন সংখ্যা নিব যেটা এখানে 100-র স্যার মধ্যে থাকবে এখানে। হ্যাঁ, ওটা আছে, আর 6 9 আছে, ওটা 6